আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে চমৎকার একটি স্টোরি নিয়ে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। এখন যে স্টোরিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির কালোখালী উপজেলার একটি ঘটনা। কালোখালী নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কিছু স্টোরি শেয়ার করেছি, এটা আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি পেশায় একজন ট্রাক চালক। সময় ছিল 2017 সাল এবং ঠিক এই জুলাই মাসের মাঝামাঝি একটি সময় ছিল। আমরা জানি জুলাই মাসটা কিন্তু বর্ষাকাল। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারের নাম ছিল আব্দুল লতিফ। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার যেই কাজটি বেশি করতেন সেটি হচ্ছে কুষ্টিয়ায় যে অনেক অটো রাইস মিল রয়েছে আমরা জানি, এই অটো রাইস মিলগুলো থেকে ট্রাকে চাল লোড করে ঢাকার কারওয়ান বাজার এবং শ্যাম বাজারে উনি পৌঁছে দিতেন। এই আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এমনই জুলাই মাসের এমন একটি দিনে, ঠিক তারিখটা ওনার মনে নাই, তো বলেছেন জুলাই মাস, এতটুকু মনে আছে, বর্ষাকাল ছিল। এমনই একটি দিনে উনি দিনের বেলা ওখানে পৌঁছান। দিনের বেলা ট্রাক মাল লোডেড হয়। রাত মোটামুটি 11টার দিকে উনি ট্রাক নিয়ে রওনা করেন কুষ্টিয়া থেকে। উনি যখন রওনা করেন কুষ্টিয়া থেকে, যখন উনি কালোখালীতে এসে পৌঁছানোর পর ওখান থেকে বেশ মোটামুটি লোকালয় পার হয়ে এমন কিছু জায়গা আছে, দীর্ঘ পথের আশেপাশে কোনো বাজার বা কোনো কিছু সেখানে দেখা যায় না। প্রায় বেশ কয়েক মানে খুব বেশি না, তারপরেও বেশ কয়েক কিলোমিটারের মধ্যে আছে। এমন একটি জায়গায় উনি চলে আসেন ট্রাক চালাতে তার পাশে তার হেল্পার ছিল আব্দুল লতিফ, তার সাথে গল্প করছে। তার ট্রাকটা ছিল কিন্তু খুব লোডেড ট্রাক, মানে মালে পরিপূর্ণ ছিল। আমরা জানি লোডেড ট্রাক কিন্তু হঠাৎ করে ব্রেক করা যায় না, একটু দূর থেকেই মানে গতি কমিয়ে আনতে হয়। কিন্তু আলাউদ্দিন ট্রাক ড্রাইভার হঠাৎ করে ওই লোডেড ট্রাকই ব্রেক করে বসে, মানে হার্ড ব্রেক করে। তখন তার যে হেল্পার আব্দুল লতিফ বলে, ওস্তাদ কি হলো, হঠাৎ করে এরকম হার্ড ব্রেক করলেন কেন? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার বলে, সামনের দিকে তাকিয়ে দেখ। তখন আব্দুল লতিফ সামনের দিকে তাকিয়ে দেখে আর মাত্র 20 গজ সামনে কোনো রাস্তা নেই, নিকষ অন্ধকার, ট্রাকের হেডলাইটের আলো সেখানে পৌঁছাচ্ছে না, এমন একটি দৃশ্য সে দেখে। দেখার পরে তখন আব্দুল লতিফ বলে, ওস্তাদ এই পথে তো আমরা এর আগেও অনেকবার এসেছি, ওই এমন তো কখনো দেখি নাই, আর এমন ভুল তো আমাদের কখনো হয়নি, ঘটনাটা কি ভুল পথে চলে আসলাম? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার আব্দুল লতিফকে বলে, তুই টর্চ লাইটটা নিয়ে নিচে নেমে দেখ আসলে সামনে কি আছে, নাকি ভুল পথে চলে আসছে, ভুল তো হতেই পারে, কিন্তু এমন ভুলটা কিন্তু কখনো হয় না। তখন আব্দুল লতিফ টর্চ লাইট নিয়ে নিচে নামার পর সে সামনে একটু এগিয়ে যেতে থাকে। আসলে কি, হঠাৎ করে আলাউদ্দিন ট্রাক ড্রাইভার চিৎকার করে ওঠে গাড়ির মধ্যে থেকে, যে এই লতিফ আর সামনে যাস না, আল্লাহর দোহাই লাগে আর সামনে যাস না। কিন্তু তার কোনো কথাই কিন্তু আব্দুল লতিফের কানে যাচ্ছে না। এদিকে ভেতর থেকে চিৎকার করতে থাকে, কোনো কথা, খুব বেশি দূরে ছিল না কিন্তু একদম প্রায় কাছাকাছি ছিল, কিন্তু কোনো কথা আব্দুল লতিফ সে শুনতে পাচ্ছে না। তখন আলাউদ্দিন উনি যেটি করেন সেটা হচ্ছে ট্রাক থেকে নেমে পড়েন এবং উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেগুলো চিৎকার করে পড়তে আব্দুল লতিফের দিকে এগিয়ে যান এবং কাছে গিয়ে যখনই আব্দুল লতিফের কাঁধে হাত দিয়েছে, তখন আব্দুল লতিফের মনে হলো, মানে আলাউদ্দিন ট্রাক ড্রাইভারের কাছে মনে হলো আব্দুল লতিফের শরীরে প্রচন্ড একটা ঝাঁকুনি দেওয়ার পরে আব্দুল লতিফ পিছন দিকে ঘুরে থাকে। বলে, ওস্তাদ কি হয়েছে? বলে, তুই কোন দিকে যাচ্ছিলি? বলে, আমি তো আমার বাবা মার কাছে যাচ্ছিলাম। বলে, বাবা মা? তোর তো বাবা মা অনেক আগে মারা গেছে শুনেছি। তখন আব্দুল লতিফের হুঁশ ফেরে যে আসলেই আমার বাবা মা তো অনেক আগে মারা গেছে, তাহলে আমি কাকে দেখছিলাম সামনে? তখন বলে, ওস্তাদ আমি তোমার সামনে বাবা মাকে দেখছিলাম, আসলে তোমার বাবা মারা গেছে, আমি কাকে দেখছিলাম? তখন আব্দুল লতিফ আলাউদ্দিন ড্রাইভার তাকে বলে, যে আরে পাগল, আমি গাড়ির মধ্যে থেকে দেখি বিশাল একটা মানে মহিলার মাথা মানে হা করে আমাদের ট্রাক থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল আমাদের ট্রাকটা সরাসরি তার মুখের মধ্যে চলে যাবে, সে খেয়ে ফেলবে। আমি যখন এটা দেখলাম ভালো করে তখনই চিৎকার করে তোকে ডাকছিলাম, কিন্তু আব্দুল লতিফ কিন্তু সে ডাককে শুনতে পাচ্ছিল না। তাদের এই কথা যখন হচ্ছিল এমন সময় একটা প্রচন্ড বিদঘুটে একটি হাসির শব্দ এদের দুজনেরই কানে আসে এবং সে শব্দটা মিলিয়েও যায়। এবং তখন এই যে একটু আগে দেখছিল সামনে নিকষ অন্ধকার, তখন কিন্তু দেখছি যে না, সামনে রাস্তা রয়েছে, তার মানে তারা ঠিক পথেই রয়েছে। এমন একটি ভয়ঙ্কর ঘটনা যখন আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ প্রত্যক্ষ করে, তখন আসলে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো শক্তি তাদের আসলে ওইভাবে ছিল না। কিন্তু এই যে নিকষ অন্ধকারটা কেটে যাওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, কারণ আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ দুজনেই খেয়াল করছিলেন পেছন থেকে আরেকটি ট্রাক আসছিল, হয়তোবা এই কারণে ওই ভয়ঙ্কর মূর্তিটি সেখান থেকে সরে গেছে, এমনটা হতে পারে। তো যাই হোক,
তখন যেটা করে সেটা হচ্ছে যে ওনাদের আসলে গাড়ি চালানোর মতো কোনো অবস্থার সময় কারোরই মানে মানসিক অবস্থা বা শারীরিক সক্ষমতা, পুরো শরীর দুইজনের কাঁপছিল। তারপরও তারা যখন একটু স্বাভাবিক হয়, তখন যেহেতু সকালের মধ্যে মালগুলো পৌঁছাতে হবে, তখন আস্তে আস্তে গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং সহি সালামতে ঢাকায় পৌঁছে যায়। পরবর্তীতে আবার যখন ওই রাস্তা দিয়ে আসছিল, দিনের বেলা আসছিল আলাউদ্দিন ড্রাইভার, তখন উনি আশেপাশে কিছু লোকদের থামিয়ে আশেপাশে কিছু লোকদের সাথে কথা বলে, মানে মুরব্বী টাইপের লোকদের সাথে কথা বলে এবং পুরো ঘটনা তাদেরকে শেয়ার করে। তখন স্থানীয় মুরব্বীরা বলেন যে এই ধরনের ঘটনা সাধারণত ট্রাক ড্রাইভার, মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারের যারা মানে ড্রাইভার বা মাইক্রো ড্রাইভার এদের সাথে ঘটে। নর্মালি বাসের ড্রাইভারের সাথে কম ঘটে, যেহেতু বাসে অনেক যাত্রী থাকে, ড্রাইভার পাশে হেল্পার আছে, গাইড আছে, তাদের সাথে কথা বলতে থাকে, এই জন্য দেখা যাচ্ছে বাস ড্রাইভারের সাথে কম ঘটে। তো ট্রাকে যেহেতু কম লোক থাকে, ড্রাইভার আর তার হেল্পার থাকে বা সর্বোচ্চ 3 জন থাকে, এর ভিতরে দেখা যাচ্ছে একজন ঘুমাচ্ছে, আবার অনেক সময় 2 জনই ঘুমাচ্ছে, ড্রাইভার একা গাড়ি চালাচ্ছে। এই জন্য অনেক সময় তারা এই বিষয়টা দেখে এবং এই ঘটনাটা মাঝে মাঝেই নাকি দেখা যায় এবং এটা অনেক পুরাতন ঘটনা। ওই রাস্তায় যারা ট্রাক চালান বা এই টাইপের গাড়ি চালান, তারা মাঝে মাঝে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করে এবং অনেকেই নাকি মানে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টও করে। এই কালুখালী থেকে এই রুটটাতে অনেকে এরকম উল্টাপাল্টা দেখে অনেকে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনারা কিন্তু অনেক সময় এই রুটে বেশ কিছু অ্যাক্সিডেন্টের খবর আপনারা শুনবেন বিভিন্ন সময়। সবগুলো যে এই কারণে হয় তা কিন্তু না। বিশেষ করে রাতের বেলা স্থানীয় অনেকেই বলেন যে এই ধরনের ঘটনার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো এই ঘটনাটি আমি যখন কালেক্ট করি, তো এটা হচ্ছে সত্য, তাই সত্যটা যাচাইয়ের চেষ্টা করি এবং আমার পরিচিত যারা বুথ এফএমের যারা লিসেনার আছেন ওখানে, তাদের সঙ্গে আমার পরিচয় আছে, যাদের কাছ থেকে আমি আগেও গল্প শেয়ার করেছিলাম, তাদের কাছেও এই ধরনের ঘটনার সত্যতা আমি পেয়েছি। বিশেষ করে রাতের বেলা এই রুটে চলাফেরার সময় এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরাফ জামান কুমিল্লা থেকে, এবং তিনি তার বন্ধুর বড় ভাইয়ের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি তার বন্ধুর বড় ভাইয়ের নামটা সঙ্গত কারণেই ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি বলেছেন, এবং সেই এলাকার এক্স্যাক্ট বর্ণনাও তিনি দেবেন না, তিনি আমার কাছেই দেননি, বাট তিনি ঘটনাটা শেয়ার করেছেন। তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আরাফ জামানের পাঠানো ঘটনায়। আরাফের বন্ধু সেন্টুরা কুমিল্লার লালমাই পাহাড়ের কাছাকাছি কোনো একটা গহীন গ্রামে থাকতো। এক্স্যাক্ট লোকেশনটা সে শেয়ার করবে না আরাফ, তো সে একটা লোকেশন বলেছে, সেই জায়গাটা বলেছে পাহাড়ের কিছু এক্সটেনশন আছে সেখানে, কিন্তু গ্রামটা একেবারেই গহীন গ্রাম। তো সেখানে সেন্টুরা থাকতো এবং তারা ওখানে তাদের পুরো পরিবার নিয়ে থাকতো। মোটামুটি একটা সচ্ছল পরিবার ছিল তারা। তো সেন্টুর বড় ভাই ছিলেন মন্টু, এবং তিনি আসলে একটু দুরন্ত ছিলেন। তিনি আসলে তার কাজকর্ম বা তেমন একটা কিছু করতেন না, পড়াশোনা এইচএসসির পরে ছেড়ে দিয়েছিলেন এবং আর কোনো কাজ করতেন না। তার বাবা অনেক চেয়েছিল তাকে শহরে পাঠিয়ে পড়াশোনা করাতে, তো তিনি সেটা করতে চাইতেন না, তিনি ঘুরে ফিরে সময় কাটাতেন। তো সেন্টুর বাবা এক সময় বিরক্ত হয়ে যায় ছেলের উপরে, বেশ বিরক্ত হয়ে যান, এবং তিনি ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবেন ঠিক করেন। তো মোটামুটি তিনি বিভিন্ন চ্যানেলে কথাবার্তা বলে একসময়, এটা কিন্তু 2005-এর দিকের ঘটনা, তো তার বাবা মোটামুটি একটা চ্যানেল ঠিক করে তাকে দুবাইতে পাঠিয়ে দেন একটা চাকরিতে আর কি। তো যাই হোক, অনেক গাইগুই করার পরে সেন্টুর ভাই মন্টু চলে যান দুবাইতে চাকরির জন্য। তো দুবাইতে তিনি 3 বছর পার করে ফেলেন। এর মধ্যে প্রথম বছরে তার একটু সমস্যা হতো, তিনি বাড়িতে যোগাযোগ করতেন, চলে আসতে চাইতেন, বাট তারপরে আস্তে আস্তে তিনি অ্যাডজাস্ট করে ফেলেন ওইখানে, এবং মোটামুটি 3 বছর পার হয়ে গেছে। কিন্তু এদিকে সেন্টুর বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে যান, তাদের মন মেজাজ অন্যরকম হয়ে যায় যে ছেলে নাই বাড়িতে, একমাত্র সেন্টু, তার ভাই মন্টু নাই, এবং বাড়িঘর খালি থাকে, এবং তারা তো মোটামুটি সচ্ছল, তাদের আর্থিক একটা ভালো সঙ্গতি আছে, ছেলের যে ইনকাম করে তাদের চালাতে হবে সেটা না। বাট একটা জিনিস যে ছেলেকে চাইছে তারা এঙ্গেজ করে রাখতে কোথাও, যাতে দুষ্টুমি না করে, যেসব তার নামে নালিশ টালিশ আসতো আর কি, দুরন্ত পানার এগুলো যেন না আসে। তো এখন তো বুঝতে পারছে 3 বছরের ছেলের বয়সও বাড়ছে, তারপরেও তারা চিন্তা করে যে ছেলেকে বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে নিয়ে আসবো, আর বিদেশ যাওয়ার দরকার নেই, এই চিন্তা করে তারা পাত্রী খুঁজে। তো সেন্টুর বাবা বিভিন্ন জায়গায় পরিচিত মহলে খোঁজখবর নেয়, এবং খোঁজখবর নিতে নিতে তাদের কাছাকাছি এক গ্রামে তার এক পরিচিত মানুষের সাথে তার কথাবার্তা হয়, এবং সবাই মিলে মানে পরিবারের সবাই মিলে ডিসাইড করে যে ওই বাড়িতে কথাবার্তা বলে দেখবে, এবং কথাবার্তা বলে তারা মোটামুটি সেটেল করে ফেলে যে সেই বাড়ির মেয়ের সাথে সেন্টুর ভাইয়ের বিয়ে দিবে। ওই মেয়ের পরিবার মন্টুর ছবি বা ইত্যাদি ইত্যাদি দেখে তারা বেশ পছন্দ করছে, এবং মেয়ের ছবিও সেন্টুর ভাইকে পাঠানো হয়েছে, তিনিও লাইক করছেন।
যাই হোক, এরকম দিনে তার বাবা তাকে আসতে বলেন এবং একদিন মন্টু যথাসময়ে চলে আসেন দেশে। তো দেশে এসে গ্রামে আসছেন এবং তার একদিক দিয়ে ভালোই লাগতেছে, আবার তার কাছ থেকে তার একটু মনও টিকতেছে না। সে নাকি বাবা মাকে বারবার বলে যে আসলে ঠিক আছে, গ্রাম মনে পড়তো সবসময়, গ্রামের প্রতি একটা ভালোবাসা তো আছেই, কিন্তু এখন তো একটু মানে ভালো অ্যাডভান্সমেন্টে অভ্যস্ত হয়ে গেছি। দুবাইতে থাকতাম ভালো জায়গায়, ভালো সব জায়গায়, আমি যেখানে থাকতাম জায়গাটা ভালো ছিল সেই। তো তার বাবা মা বলে যে বাবা কি করবি, পরে নাহলে আমরা অন্য জায়গায় ঢাকা শহরে তোরে থাকার ব্যবস্থা করে দিব, অথবা কুমিল্লা শহরে আমরা একটা ঘর ভাড়া নিয়ে নিব, অসুবিধা নেই, আপাতত থাক, বিয়ে শাদী হোক। তো সেন্টুর বাবা তা এই মন্টুর মানে সেন্টুর বড় ভাইয়ের বিয়ের উপলক্ষে তার জন্য একটা নতুন ঘর বানায় দেন। তাদের ঘর ছিল এমনি এই পাশে, তাদের টিনের ঘর, সুন্দর করে বানানো ঘর, সেটা ছিল মানে ফ্লোর পাকা এবং বড় একটা ঘর। এবং ছেলের জন্য দেখে যে ছেলে তখন বড় হয়েছে এবং বিয়ে করতেছে, এর জন্য তিনি আরেকটা ঘর বানান। এটা একটু নিজেদের মূল ঘর থেকে একটু দূরে এই পাশে। তো সেটা একটা টিনের ঘর তিনি তৈরি করেন এবং সুন্দর দরজা দিয়ে ওরকম ফ্লোর পাকা করে ছেলেকে বলেন যে পরবর্তীতে তুই যদি থেকে যাস তাহলে তোরে হয় ঢাকা পাঠাই দিব, ব্যবসা বাণিজ্য একটা ধরাই দিব, আর নাহলে কুমিল্লা শহরে মুভ করে আমরা বাসা নিয়ে নিব। তো যাই হোক, তো ওখানে ঘর বানায় দেয় এবং মন্টুর কাছে ঘরটা বেশ লাগে। তার বাবা সুন্দর করে বানায় দিয়েছে ঘরটা এবং তার পাশেই মানে ওই টিনের ঘরে তার আসলে অ্যাটাচ বাথরুম বানানো যায় না, তার পাশেই বাথরুম করে দিয়েছেন, তার গোসলখানার জায়গা করে দিয়েছেন, মানে খুব সুন্দর ওখানে, যাতে তার মোটামুটি একটা কভার্ড এলাকার মধ্যে তার থাকার ব্যবস্থা আর কি। কিন্তু মূল ঘর থেকে একটু দূরে হেঁটে বাইরে যেতে হয়। তো মন্টু সেই ঘরে মোটামুটি উঠলো এবং সবকিছু সে নিজের মতো গোছাইলো। নিজেই ফার্নিচারের দোকানে গিয়ে সে খাট কিনে নিয়ে আসলো, খুব তড়িঘড়ি করে করছে এগুলা, নিজের মতো আলনা কিনে নিয়ে আসছে, নিজের মতো একটা আলমিরা কিনছে, একটা সোফা সেট কিনছে, মানে ছোট সোফা সেট, মানে 3 সিটার একটা সোফা সেট সে কিনছে ঘরটার মধ্যে গোছায় রাখার জন্য। তো মোটামুটি সবকিছু গোছায় সে মোটামুটি একটু মানে গোছায় ফেলতে চাচ্ছে ঘরটা। তার মনেও একটু মানে শখ, সে বিয়ে করবে নতুন। তো তার বাবা এসে বললো তুই যেগুলো করছিস, তুই কি ঘরের মধ্যে মিলাদ দিছিলি? ঘরে তো মিলাদ হয় নাই, ঘর তো আমরা এমনি তুললাম, মিলাদ টিলাদ দিই নাই। তো মন্টুর ভাই বলে যে না বাবা, অসুবিধা নাই, কোনো ব্যাপার না, পরে দেওয়া যাবো, এখন কোনো এগুলারই নাই। তো মন্টুর ভিতরে মানে খুব একটা আগ্রহ নাই ব্যাপারটা নিয়ে। তো তার বাবা ছেলের সাথে তর্ক করতে গিয়েও পরে চিন্তা করলেন যে একদিন পরে আসছে, আর কি তর্ক করবো ওর সাথে, আর তর্ক টর্ক না করে তিনি জাস্ট চলে গেলেন নিজের কাজে। তো মন্টু মোটামুটি খুব শখেই তার ঘরটার গোছা টোছা বাইরে গেছে। রাত্রেবেলা আসছে ঘরে, ব্যাক করছে নিজের বাসাতে, মানে মূল বাসাতে খাওয়া দাওয়া করে রাত 9টা সাড়ে 9টার দিকে নিজের ঘরে আসছে। এসে বসে এসে চিন্তা করতেছে যে কীরকম কীভাবে সব সেট আপ করবে, এগুলা আরও অনেক প্ল্যানিং করতেছে। এগুলো চিন্তা করতে করতে একসময় সে তার নিজের নতুন খাটে উঠে শুলো, নতুন জাজিম দেওয়া, একটু ভালো ফিল করতেছে। তারপরে সে ওখানে ম্যাগাজিন ছিল, ম্যাগাজিন একটা নিয়ে পড়তেছে শুয়ে। তো ম্যাগাজিন পড়তেই তার ইলেকট্রিসিটি চলে গেল। মানে ওখানে ইলেকট্রিসিটি খুব একটা বেশি থাকতেও না, মানে আসতো, বলা যায় যে থাকার বদলে আসতো ইলেকট্রিসিটি মাঝে মাঝে, এরকম অবস্থা। ইলেকট্রিসিটি চলে গেল, ঘর অন্ধকার একদম। তো মন্টু বুঝতেছে যে তার যে টেবিল আছে, টেবিলের ড্রয়ারে মোমবাতি আছে, ভাবতেছে বের করবে কিনা এটা। এখন বেশ কিন্তু ঠান্ডা, মানে বেশ শীত, মানে কুমিল্লার ওই অঞ্চলে অনেক শীত কিন্তু, এবং পার্শ্ববর্তী বর্ডার থেকে ওদিকে পাহাড়ের পাশ থেকে শীত আরও আসে, একদম পুরা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো অনেক শীত। এখন সে চিন্তা করতে সে উঠবে, তার কাছে এইটাও মানে একটা আলসেমি লাগতেছে। তো মন্টু ভাবলো যে আমি শুয়েই পড়ি। তার নতুন লেপ কিনছে এবং সেই লেপে এখনো কভার লাগানো হয়নি। তো সে মোটামুটি লেপটা টেনে নিছে গায়ের মধ্যে, চাদর নিজে সরা রেখে লেপ টেনে নিয়ে সে শুয়ে পড়লো ঘুমানোর জন্য, প্রিপারেশন নিল, সে মানে ঘুমায় যাবে। তো লেপের নিচে শুয়ে পড়ছে, বেশ ঠান্ডা, এবং রাতের বেলা রাতের যে একেবারে যে প্রাকৃতিক শব্দ শোনা যেতেছে, ঝিঝি পোকার ডাক, হালকা হালকা রাতের মধ্যে যেসব মানে অন্যরকম শব্দ গ্রামে আছে, রাতে পাওয়া যায় বিভিন্ন পোকামাকড়ের ডাক, সেগুলো পাচ্ছে। এবং মন্টুর কাছে একটু অন্যরকম লাগতেছে, কেন মোটামুটি 3 বছরে সে দুবাইতে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে ছিল, তার মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছিলো। এখন হঠাৎ করে এই এনভায়রনমেন্টে স্যুট করে যাওয়াটা আবার একটু অন্যরকম লাগতেছে তার কাছে, মন্টুর কাছে। তো আর টিনের ঘর দেখে এই শীতে কিন্তু ঘরটা আরও ঠান্ডা হয়ে গেছে, কারণ চারিপাশে মানে টিনের দেয়াল, এবং ছাদের উপরে যদিও তার বাবা ওখানে সিলিং দিয়ে দিয়েছে, কাঠের সিলিং, তারপরও ঠান্ডাটা বেশ ভালো মতো ঢুকতেছে ঘরে। তো সেই লেপ টেপ একদম গায়ে টেনে জুবুতু হয়ে শুয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, তার ঘুম চলে আসছে, চোখে একেবারে ঘুম, ইলেকট্রিসিটি মনে রাতে আর আসবে না। তো প্রায় ঘুমায় গেছিল মন্টু। এই সময় তার রুমের তার মাথার কাছে একটা জানালা আছে, ওই জানলার মধ্যে ঠকঠক করে নক হলো।
তো মন্টু চিন্তা করছে জানলার মধ্যে কে নক করতেছে। সে আর জিজ্ঞেস করলো কে, কোনো শব্দ নাই। তারপর সে বললো কি রে সেন্টু নাকি? তো বলতেছে কোনো শব্দ নাই এখানে, মানে একদম নীরব। তো সে চিন্তা করলো কে নক করে, তো আর কোনো কথা না বলে সে আবার শুয়ে পড়লো। চিন্তা করছে কে নক করলো, মানে মাথার মধ্যে ঘুরতেছে এটা। কয়েক সেকেন্ড পর আবার নক হলো টক টক করে। সে আবার জিজ্ঞেস করলো কে। তো তখন ওই পাশ থেকে একটা মানে ভাঙা ভাঙা গলায়, মানে চাপা গলায় বলছে আনিস, দরজা খুল। তো আনিস হচ্ছে গিয়ে মন্টুর ফ্রেন্ড, মানে সেই আগে একসাথে তারা আড্ডা দিত, ঘুরতো, খুব ক্লোজ ছিল। তো আনিসের সাথে তার বাবা মা কেউই পছন্দ করতো না আনিসকে, ফ্যামিলির কে, এমনকি তার ভাই সেন্টু আনিসকে দেখলে নালিয়ে যেত বাসায় যে এই আসছে, আনিস ভাই আসছে, এসে ডিস্টার্ব করতেছে, ওরা এই কাজ করবো ওই কাজ করবো একসাথে, এইসব বিভিন্ন রকমের কমপ্লেন সেন্টুও দিয়ে দিত। তো তো এই আনিসের কণ্ঠ শুনে মন্টু একটু অস্বস্তি ফিল করলো, মানে একসাথে একটা আনন্দও ফিল করছে, বিকজ তার ক্লোজ বাডি ছিল, একসাথে দুইজনে আড্ডা দিত, সব মানে বন্ধু হিসাবে যা ফ্রেন্ডশিপে শেয়ার করা তারা সেটা করতো, এদিক ওদিক যাইতো, আড্ডা দিত, বিভিন্ন আলাপ আলোচনা করতো, এবং দুষ্টামি বাজনাবি যেসব চিন্তা ভাবনা থাকতো মাথায় সব তারা শেয়ার করতো। তো এই দিক দিয়ে ভালো লাগছে যে ক্লোজ ফ্রেন্ড একটারে পাইছে। কিন্তু আরেকটা চিন্তা হচ্ছে যে সে নিজেকে অনেকটা চেঞ্জ করে ফেলছে। সে এখন নিজে কনস্ট্রাকটিভ চিন্তা করে মন্টু, যে আমি লাইফটা কিভাবে গোছাবো। যে বিয়ের কথা বলতেছে বাসায়, এটাও চিন্তা করতেছে, বাবা এত আদর করে তাকে ঘর বানাই দিছে, এখানে উঠছে, এখন এই হঠাৎ করে যদি দেখে আনিস আসছে রাত্রেবেলা, আর আনিস এখন কি করে সে তাও জানে না, আপসেন অ্যাবাউট কিছু জানে না আনিসে। তো সে তারপরও বললো যে এই খাড়া বলে সে আস্তে করে বেরোলো লেপের পাশ থেকে, প্রচণ্ড শীত। তো সে আবার তার সোয়েটার গায়ে দিয়ে আবার শালটা গায়ে চাপায় সে আস্তে করে একবার চিন্তা করছে ঘরে ঢুকাবে নাকি আনিসকে, এটা তার মাথার মধ্যে কাজ করতেছে, ঘরে ঢুকাবে কিনা। অন্ধকারে হাতলে সে বুঝতে পারতেছে কি, তো টেবিলের ড্রয়ারে হাত দিয়ে সে খুঁজতেছে, মোমবাতি পাইছে, কিন্তু তার যে লাইটার ছিল লাইটারটা সে খুঁজে পাইতেছে না। তো মানে মেজাজটা গরম হয়ে গেল। এদিকে দেখলো ঠক 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 আবার নক হচ্ছে জানলায়। তো সে বললো এই দাঁড়া বেশি নক করিস না, বলতে সে দরজার কাছে গেল, গিয়ে দরজার আস্তে করে হাত লাগায় খুলে ফেললো খট করে। তো দরজা খুলছে, দেখতেছে যে সামনে কেউ নেই, মানে ফাঁকা। তো সে অবাক হয়ে গেল, মানে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে, যতই টিনের ঘর হোক, যতই ঠান্ডা ঢুকুক, মানে বাইরের ঠান্ডাটা ডিফারেন্ট, সেটা বাতাসটা একদম ফস করে ঢুকছে ভিতরে। তো খুবই মানে একটা কাঁপুনি ধরে গেল আসলে মন্টুর। তো মন্টু একটু করে বাইরের দিকে তাকালো, চাঁদের আলো পড়ছে উঠানে, চাঁদের আলো তো ঝকঝক করতেছে, কিন্তু এর মাঝে কুয়াশা, উঠানের মধ্যে দিয়ে কুয়াশা যাচ্ছে। এবং ওই যে বলছে যে পাহাড়ি এলাকায় ওদের বাসা, ও কাছাকাছি পাহাড়, তো একদম কুয়াশা একেবারে বাসার উঠানের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে একটা জোছনা ধোয়া কিছু, মানে একটা ধোঁয়ার মতো চলে যাচ্ছে উঠানের মধ্যে দিয়ে। তো উঠানে কাউকে দেখতেছে না, তাকাইলো জানলার দিকে যেখানে মানে তার ফ্রেন্ডের থাকার কথা। তো দেখলো ওইখানে দাঁড়ায় আছে একজন। তো সে বুঝতে পারতেছে না এটা আনিস কিনা, কারণ একই সাথে কুয়াশা আছে আশেপাশে এবং চারিপাশে কুয়াশা ঘেরা, মনে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে। তো সে আবার মানে ফিস করে জোরে বলতেছে না, কারণ যদি তার বাবা শুনে ফেলে বা ভাই সেন্টু শুনে ফেললো সমস্যা। তো সে বলছে কিরে আনিস তুই? তো ওখান থেকে বলতেছে যে হ্যাঁ। তো বলে যে এদিকে আয়। তা সে দেখলো যে ওই ফ্রেন্ডটা আস্তে আস্তে হেঁটে আসতেছে তার গেটের কাছে। তো তার গেটের থেকে বেশ কাছাকাছি চলে আসছে তার। তো সে বলতেছে যে ওই ফ্রেন্ড বলতেছে তাকে, এবং সেই যে এত ঠান্ডা, সেই ঠান্ডার সময় কিন্তু বাইরে যে বন্ধুর সাথে কথা বলবে এটাও সে ফিল করতে পারতেছে না, কারণ তার এই সোয়েটার আর শালে মানে শীত মানাচ্ছে না। তো বন্ধুরে বললো ঘরে আয়। সে বন্ধুকে ডাক দিল ঘরে, চিন্তা করলো ঘরে বসে আলাপ করি। তো দেখলো ওই আনিস উঠে আসলো তার সাথে সাথে। তো সে মানে আনিস তো দেখতেছে, বুঝতেছে যে আনিস আচরণে বা সে যেভাবে আসতেছে। তো ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে সে দরজাটা লাগাই দিল, ঠান্ডা প্রচন্ড বাতাস আসতেছে থেকে দরজাটা লাগাই দিল মন্টু। তো দরজা লাগায় ঘুরে দেখে যে আনিস তার থেকে কয়েক হাত দূরে যে সোফাটা আছে সোফার কাছে দাঁড়ায় আছে, এবং সে আবছা আলো আধারিতে দেখতেছে সেটা, সে একটা অবয়বের মতো। সে পুরো বুঝতে পারতেছে না যে আনিস নাকি। তো বলতেছে আনিস এসে বলছে বেটা কারেন্ট নাই, কি যে একটা অবস্থা, দাঁড়া আমি মোম জ্বালাই বলে সে টেবিলের দিকে হাঁটা দিছে আর কি। তো ওই পাশ থেকে আনিস বলছে মোম জ্বালানো লাগবো না, দাঁড়া দরকার নাই, এমনি বসে অসুবিধা নেই। কেমন খসখস একটা মানে কণ্ঠে বলতেছে আনিস। তো সে বুঝতে পারতেছে যে এটা আনিসের কণ্ঠ তার মনে আছে। তো সে বলতে বয় তুই দিলে, আমি দেখি না মোমবাতি না জ্বালিলে কেমন লাগ, অন্ধকার, অসুবিধা নেই। তো সে বললো তাহলে তুই এখানে এসে বয়। তার টেবিলের সামনে চেয়ার ছিল, বলে তুই এখানে এসে বয়। তো সেই বলে সে হেঁটে তাড়াতাড়ি চলে গেল তার বিছানাতে, যে তাড়াতাড়ি সে বিছানা উঠে বসলো। তার পায়ের মধ্যে মোজা পরা, মন্টুর পায়ের মধ্যে মোজা পরা, স্যান্ডেলটা খুলে রেখে বিছানায় উঠে বসলো। উঠে বসে সে লেপটে বেঁচায় ফেললো গায়ের মধ্যে। আর ইরে বলতে তোর ঠান্ডা লাগে না, তুই এর মধ্যে আইসস? তো আনিস বলছে না ঠান্ডা লাগে না। তো সব সে বুঝতে পারলো তার থেকে কয়েক ফিট দূরে, 2 ফিট 3 ফিট দূরে চেয়ারের মধ্যে এসে আনিস বসলো।
একটা অবয়বের মতো সে আবছা এই আলো আধারির মধ্যে বুঝতে পারতেছে। তো সে আবার বলছে, তোরে এতদিন পরে বেটা দেখলাম, তোরে দেখতেই পারতেছি না, কারেন্ট নাই, কি একটা অবস্থা, কত মানে কারেন্ট থাকলে তো ই হইতো, তোর দেখতে পারতেছি না। তো বলছে না অসুবিধা নাই, আইব কারেন্ট। আমি এমনি একটা আগে বেটা লাইটার খুঁজতে পাইতেছি না, না অসুবিধা নাই। তো মন্টু অনেকটা কাইন্ড অফ ফিল করতেছে যে ঘরের মধ্যে কেমন একটা কটু গন্ধ ঢুকছে, কেমন জানি একটা বাজে গন্ধ লাগতেছে তার কাছে। এই গন্ধটা সে আসলে মানে একটা অডর তার কাছে কেমন জানি লাগতেছে। তো সে আবার তারা বোঝায়, কি তুই কি পাড়ায় আইসোস পায়ের তলে বেটা, কেমন গন্ধ, তুই আমার ঘরে আবার আজে বাজে জিনিস নিয়ে আইসোস নাকি? দেখে আনিস হাসতেছে, আনিসের সব সুলভ হাসি, কেমন একটা ক্যাক 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 বাট একটু ডিফারেন্ট হাসিটা, মানে হাসতেছে। তো বলে যে না, তো তোর সাথে এত তুই চেঞ্জ হইলি না বলে তার বলছে, বল কি অবস্থা তোর, ক। তো বলছে, তুই যে আইসোস আমার খোঁজ নিছিলি? আনিস বলতেছে তাকে, না রে বেটা, আমার আসলে খোঁজ নেওয়ার টাইম নাই, আমি তো আসলে আইসা বিভিন্ন হ্যাঁ বিয়া করবি শুনছি। বলে যে হ্যাঁ বিয়া করতেছি, আব্বা বিয়া ঠিক করছে, এর লেগেই তো নিয়ে আসছেন, কি করার। কয় বিয়া ঠিক করছে, তোরা জানোস কার লোকে বিয়া ঠিক করছে? তো সে একটু অস্বস্তি ফিল করলো মন্টু একটু অস্বস্তি ফিল করে বলতেছে, কেন, তোর কি মানে মানে প্রবলেম কি, বিয়া কার সাথে ঠিক করুক আর যাই করুক, তোর সমস্যা কি? না 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 মানে তোর তো জানা উচিত ছিল কার সাথে। কার সাথে? মমতাজের লগে। বলে মমতাজ তো তুই নামও জানোস, তোর সমস্যা কি? মন্টু বলতে, তোর সমস্যা কি? বলে যে না না সমস্যা আছে, তোরে আসলে আমার কিছু জিনিস বলার ছিল। আচ্ছা যাক পরে বলবো। কেন দোস্ত কোনো ঘাপলা আছে? মন্টু যে কোনো ঘাপলা আছে? না ঘাপলা নাই, তোরে কিছু কথা বলতাম আমি পরে, যাক তুই বয়, এমনি আমরা গল্প করি। এরকম কথা বলে সে চুপ করে আসে। তো মন্টু নিজে একটু অস্বস্তি ফিল করতেছে, কেমন যেন একটু অড হয়ে গেছে সিচুয়েশনটা। মন্টুর এদিকে আবার খুব ঠান্ডাও লাগতেছে। মন্টু বলে কি, তুই এক কাজ কর, তুই আর যাইস না, হয়ে থাক না, আমারও ঘুমাইতেছে বেটা, তুই আমার এখানে বিছনি হয়ে থাক। বলে না না অসুবিধা নাই, আমি এখানে আসি, তোর পাশেই তো বসা, তুই শো তারপর কথা বলি, তারপর তোর জীবন কেমন ক, এগুলো জিজ্ঞেস করতেছে আনিস তাকে। তো মন্টুও আস্তে করে বিছানায় শুয়ে ইচ্ছা করে একটু জায়গা করে দিয়েছে যাতে তার ফ্রেন্ডও চাইলে শুইতে পারে, লেবের একটা অংশ ছেড়ে দিয়ে এসে শুয়েছে। তো শুয়ে এসে অনেকক্ষণ শুয়ে আছে এবং বলতেছে তার বিভিন্ন কথা, যে আমি তো গেলাম ওইখানে এই সেই বিভিন্ন তার ঘটনা বলতেছে, যে ওখানে যাওয়ার পর কি হলো। তার কাছে মনে হয় যে তার ফ্রেন্ড শুনতেছে। তারপর একটু পরে সে ফিল করলো তার ফ্রেন্ড উঠে আসলো চেয়ার থেকে, এসে তার চকিতে মানে তার যে খাটটা কিনছে আর কি, তার খাটে বসলো, বসে তার ফ্রেন্ড শুইলো এবং সে ফিল করলো যে তার লেপটাও কিছুটা তার ফ্রেন্ড তার গায়ে নিল। তো তারপর সে কথা বলতে বলতে কখন মন্টু আসলে ঘুমায় গেছে তার খেয়াল নেই। রাত পার হয়ে গেছে, এক সময় সকালে তার ঘুম ভাঙছে, প্রচন্ড ঠান্ডা, ঘরের মধ্যে বরফের মতো চারিদিক, মানে সে নড়তে পারতেছে না, একদম ফ্রিজিং। তো উঠে এসে মানে মাথা টাথা মানে এরকম ঝাড়া দিতেছে, ঠান্ডায় মাথা ধরে গেছে। তাকায় ফার্স্টে সে মনে পড়লো যে রাতের বেলা তো তার ফ্রেন্ড আনিস আসছিল এখানে, আনিস কুই। তাকায় দেখতেছে যে নাই, তার মানে পাশে কেউ নাই, বিছানার মধ্যে কেউ নাই। তো সে একটু অবাক হলো, ঘটনা কি, মানে আনিস ছিল। তারপর তাকাইলো গেটের দিকে, দেখে দরজা লাগানো। তা আনিস গেলে তো দরজাটা মানে দরজাটা খুলে যাবে বা তাকে বলে যাবে, তারা কি কিছু বললো না। খুব অস্বস্তি ফিল করলো সে মানে খুবই অস্বস্তি ফিল করলো। তো সে লেপটা টানলো, টেনে সামনে আনলো, মানে এই পাশে সরাই নিল। দেখলো যে যেইখানে তার বন্ধুর শোয়ার কথা সেখানে সুন্দর মনে হচ্ছে যে একটা মানুষ শুয়ে থাকলে যেরকম একটা দাগ হয় সেরকম একটা মানে পুরা দাগ হয়ে আছে। মানুষের একটা শরীরের চাপ যেরকম থাকে আর কি, একটা জায়গায় যদি শুয়ে থাকলে যেরকম সেরকম। তো সে হাত দিয়ে দেখলো ওই জায়গায় যে কোনো হিট নাই, জায়গাটার মধ্যে যে মানুষের শরীরে হিট থাকে সেটা নাই, জায়গাটা ঠান্ডা হয়ে আছে বরফের মতো। তো তখন মন্টু মনে করলো যে মনে হয় অনেকক্ষণ আগে উঠে চলে গেছে, আনিস মনে চলে গেছে, কিন্তু সে ভাবতে পারতেছে না যে আনিস গেল কেমনে, দরজাটা আবার লাগলো কেমনে, এটা সে মাথায় তুলতে পারতেছে না। যাই হোক, ঠান্ডার মধ্যে অনেক কষ্ট বের হয়ে এসে সে ওইটা যখন ঘরে যায় তার মতো সে কথাবার্তা বলে, এগুলোতে সে ভুলে যায়, আনিসের কথাটাই ভুলে যায়। আনিসের প্রসঙ্গ সে আনেও না বাসায়, কারণ জানে যে আনিসের কথা বললে বাসায় সমস্যা করবে, বাবা মা বিশাল সমস্যা করবে, বলে তুই আবার শুরু করছিস। তো সুতরাং ওই সব সে বাদ দেয়, সে নিজের মতো ফ্রেশ হয়, হয়ে নিজের কাজে লেগে যায়। এবং সে তার মাকে শুধু বলে যে মা অনেক গরম, ঠান্ডা ঘরে, অনেক ঠান্ডা, মানে টিকা যায় না, কঠিন অবস্থা, তুমি এক কাজ করো, আমার ওই যে মালসায় দিও, মালসার মধ্যে কয়লা দিয়ে দিও রাত্রে। তো তার মা বলে আচ্ছা ঠিক আছে, মালসায় কয়লা দিয়ে দেবো। মানে তাদের অঞ্চলে তারা যেটা করতো, অনেক ঠান্ডা যখন পড়ে যেত, মাটির মালসার মধ্যে কয়লা দিয়ে সেটা জ্বালায় রাখতো। তো সেটা অনেক সময় খাটের নিচে বা ঘরের একটা কোনায় রেখে দিলে ঘরটা মানে গরম হয় আর কি, উষ্ণ হয়। তো সে তার মাকে এটা বলে তার নিজের কাজে চলে যায়। তো
তো সারাদিন বিভিন্ন কাজে কর্মে থাকে মন্টুর আর কিছু খেয়াল নাই। রাত হয়ে গেছে, সে আর গতকালকের কথা তার কিছু মনেই নেই, মানে তার আসলে এগুলো মাথায় আসেনি আর কি। তো রাতের বেলা যথারীতি সে তার ঘরে আসে থাকতে, এবং এসে দেখে যে ঠিকই তার ছোট ভাইয়ের হাতে পাঠাই দিছে মালসা তার মা। মালসাটা সে কি করে টেবিলের পাশে খাটের নিচে রাখতে একটু ভয় পায় যে কোনো রকম অগ্নিকাণ্ড হয়ে গেলে, টেবিলের পাশে সে ওইটা রেখে তার ভাই বলে এসে তো বলে যে বাইরে বলে যে একটা লাইটার দিস, বেটা আমি কালকে রাত্রেবেলা মোম জ্বালাইতারি নেই, কারেন্ট গেছে। বলতে বলতে ঠাস করে কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পর তার ভাই তাকে একটা লাইটার ম্যানেজ করে দিয়ে তার ভাই চলে যায়, সেন্টু চলে যায়। তো রাতের বেলা মন্টু যথারীতি তার মতো দরজা লাগায়। এই যে কারেন্ট চলে গেছে, এখন তো আসলে তার মানে সময়ও নাই কিছু যে ম্যাগাজিন পড়বে বা কিছু দেখবে, এরকম অবস্থাও নাই তার। আর তখনকার সময়কার যে মোবাইল ফোনের সিম ভেরিয়েন্ট সেট আর এগুলোর সাথে তখন এত ফাস্ট ইন্টারনেট ছিল না কিছু, মোবাইলে যে কোনো কন্টেন্ট ছোট, তো সেই মোবাইল সে ইউজ করে, তাদের ওখানে নেটওয়ার্ক খুব খারাপ, তো সে মোবাইলে কিছু দেখার মতো বা সময় স্পেন্ড করার মতো কিছু পায় না। যাই হোক, সে চিন্তা করে শুয়ে পড়ি। তো দরজা লাগায় সে শুয়ে পড়ছে নিজের মতো। তখনই বেশ অনেকক্ষণ চলে গেছে টাইম, মানে তার শোয়ার পর থেকে আসলে সময়ের খেয়ালটা নাই কতক্ষণ সময় গেছে, বাট অনেকক্ষণ গেছে। ঘুম আসতেছে না, যদি অনেক ঠান্ডা, এক সময় তার চোখ লেগে আসছে ঘুমের। তো কতক্ষণ এরকম সে তন্দ্রার মধ্যে ছিল সে বলতে পারবে না। হঠাৎ করে সে দরজায় নক শুনে, তার ঘরের ঠক 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 করে দরজা নক করতে। তো সে মনে মনে ভাবে আজকেও মনে আনিস আসছে। তো তার রাগ উঠে যায় ভিতরে যে শালা ফাজিল কোথাকার, কালকে গেছিস কেমনে গেছিস বলে যাস নাই, আবার তুই আজকে আইসস। আর বাসার মধ্যে যদি আব্বা জানে তোর সাথে এখন আবার মেলামেশা সমস্যা হবো। তো সে চিন্তা করে যে আনিসকে সে মানা করবে যে তুই আসিস না এইভাবে, আসলে দিনের বেলা আসবি, যোগাযোগ করবি, বাইরের থেকে দেখা করুন, বাসায় এইভাবে আসিস না রাত্রেবেলা, আর কই থাকস তুই রাত্রেবেলা এরকম। এগুলো চিন্তা করে সে বলতে সে মানে বলবে চিন্তা করে সে উঠে নিজের গায়ের মধ্যে সে সোয়েটার পরে শাল পেঁচায়, ভালো মতন পেঁচায় এখানের মধ্যে, এবং সে তার টেবিলের পকেটের মধ্যে তার সিগারেট ছিল, আর এই যে ভাই লাইটার দিছে লাইটার, এগুলো নিয়ে সে দরজাটা খুলে। আজকে ঘরটা একটু ওয়ার্ম, তো চিন্তা করে আজকে সে এন্টারটেইন করবে না, নিশ্চয় ঘরের মধ্যে ঢুকাবে না। দেখে ঠিকই তার ঘর থেকে বেশ দূরে ওই কালকের মতোই ওরকম কুয়াশা আছে দূরে, আনিস দাঁড়ায় আছে। তা সে বলছে কিরে তুই, আনিস আর আজকে কিছু বলে নাই, সেও ডাকেও নাই আজকে আনিস বলে, বা কে আনিস এগুলো বলে নাই সে। তো সে বলছে কিরে তুই কি এখন কি মজা পাইছস, প্রতিদিন রাত্রে আসস, ঘটনা কি? তুই বেটা আসবি দিনের বেলা দেখা করবি, বাইরে যে দেখা করুম, ওখানে গল্প করুম, চা নাস্তা খামু, শেষ। রাইতে যা হোস আমার বাপে কি করবো আমার। আনিস বলে যে তোর ঘরে ঢোকার দরকার নাই, তুই আয়। তো তখন মন্টু বলতেছে যে কালকে রাত্রে গেছিস কেমনে? গেছি আমার যেমনে যাওয়ার অমনে গেছি। দরজা লাগাইছিস কেমনে বেটা ভিতর থেকে? তো কোনো উত্তর দিচ্ছে না, বলে তুই আয় বাইরে আয়। তো তখন মন্টু চিন্তা করে যে বাইরে যাবে, কিন্তু সে বাইরে যাওয়ার জন্য চিন্তা করে যে প্রচণ্ড ঠান্ডা। তো সে তার সিগারেট আর লাইটারটা তো নিছে, নেওয়ার পরে সে তার মালসাটাকে আস্তে করে টেনে বের করে আনে হাতে। তার মালসাটা টেনে বের করা দেখে বলে এটা কি আনোস? ওই পাশ থেকে তাকে বলতেছে তার ফ্রেন্ড আনিস, বলছে এটা কি আনোস? বলে আনতেছি বেটা গরম, যে বৌমু পাশে রাখবো, গরম লাগবো। না যে লাগবো না, আমরা কত বইছি না, ওইখানে পুকুর পাড় আছে, পুকুর পাড়ে যাই বসমু। রাইতের বেলা পুকুর পাড়ে তোর মাথা ঠিক আছে বেটা? আমি চাইতেছি সামনে যে বসমু ওই জায়গাটার মধ্যে, এই জায়গা মানে ঘর থেকে বের হয়ে আর কি উঠানোর পাশে, ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো, মালসাটা পাশে রেখে দেবো, গরম লাগবো, কথা কমো। কি কর বেটা? ওকে না তোর মালসা আনা লাগবো না, আমরা পুকুর পাড়ে বসুন। তো মন্টু বলে যে বেটা তোর এইসব হবো না, আমি এটা নিয়ে যেতেছি, কোনো অসুবিধা নেই। তাই বলে মন্টু সে মালসাটা নিয়ে হেঁটে বের হয়ে আসে বাইরে। তো বের হয়ে এসে দেখে যে তার থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে তার বন্ধু হেঁটে অলরেডি। একটু সে অবাক হয় যে আনিস এত দ্রুত এখানে দাঁড়াইছিল, এখান থেকে এত দূর চলে গেল কেমন, কিভাবে সম্ভব, মানে কয়েক ফিট দূরে চলে গেছে। তো সে তারপরে এটা অস্বস্তি লাগার পরও দেখে যে তার বন্ধু ঠিক ওই ডিস্টেন্স থেকে চলতেছে, আর সে চিন্তা করতেছে আনিস আসার সাথে সাথে একটা গন্ধ চলে আসে তার ঘরে। গন্ধটা ছিল তার বিছানাও ছিল। আনিসের সাথে সাথে যে গন্ধটা, সে এখন এটা ফাইন্ড আউট করা শুরু করে একটা মানে একটু ডিফারেন্ট টাইপ অফ একটা স্মেল, যেটা নাকি সে আলাদা করতে পারতেছিল মানে সবকিছু থেকে, মানে ডিফারেন্ট স্মেল, কিন্তু এটা কি সে বুঝতে পারছে না। আজকে তার নাকে লাগলো, সে বুঝতে পারলো এটা কর্পূরের গন্ধ। আনিসের এই কি, ও কি ইউজ করে, ও কি কোনো আতর ইউজ করে এরকম, এই চিন্তা করতে করে সে যাচ্ছে বেশ খানিকটা দূরে। এবং আনিস যেখান দিয়ে গেছে চারিপাশ থেকে কিন্তু কুয়াশা আসতেছে ভেসে, কারণ গ্রামের বাড়িতে যেটা হয় যে ঢোকার রাস্তা থাকে আবার বেরোনোর রাস্তা থাকে বাড়িতে, এবং সেই দুই জায়গা দিয়ে কুয়াশা, মানে এক পাশ দিয়ে ঢুকতেছে কুয়াশা, এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, আর উঠানের মধ্যে কুয়াশা কুণ্ডলি পাকাইতেছে। হাতের মধ্যে মালসাটা নেওয়াতে ভেতরে কয়লাগুলা জ্বলতেছে, এবং কয়লাগুলা যখন জ্বলে বাতাস লাগলে তখন মানে বেশ লাল হয়ে যায়, সেটার থেকে একটা আলো
উঠতেছে এবং তখন হিটটা বাড়ে এবং মাটির মালসাটা গরম হয়ে যায়। দুই পাশে ধরে রাখছে মন্টু আর হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে এবং সে কিন্তু ভালো মতো তার বন্ধুকে দেখার মতো অবস্থায় নেই, ভালো মতো কিছু দেখা যাচ্ছে না বন্ধুকে, অবয়বটা বোঝা যাচ্ছে সামনে। তো সে যাচ্ছে হেঁটে হেঁটে, দেখলো যে বন্ধু ঠিকই বেরোইছে তাদের সেই যেখান থেকে কুয়াশাটা ঢুকতেছে ওখান দিয়ে, মাটির রাস্তা, মানে তাদের বাসা থেকে বেরোলো মাটির রাস্তা বেশ খানিকটা উঁচু দুই পাশে, এবং ওই যে বললাম যে পাহাড়ের এক্সটেনশনের দিকে তাদের বাসা, এবং মানে পাহাড়ের এক্সটেনশনের এলাকায় বাড়িগুলো কি হয় সাধারণত দেখা যাচ্ছে মাঝখান দিয়ে মানে খালের মতো কাটা থাকে রাস্তা, দুই পাশে একটু উঁচু, সেটার মধ্যে গাছগাছালি থাকে, অনেক জায়গায় বাঁশ বাগান থাকে এরকম। তো সেরকমই রাস্তাটা আর কি, ওইটা দিয়ে সে পিছনে পিছনে যাচ্ছে এবং অন্ধকার। তো সে চিন্তা করতেছে যে আরে বেটা, আমি যে শীতকালে বেরোয় আসলাম ঘর থেকে, মন্টু চিন্তা করতেছে যে আমার সাথে কোনো টর্চ লাইট নাই, কিচ্ছু নাই, একটা সিগারেট লাইটার আর এই জিনিসটা, এই মালসাটা, এটা কি ঠিক হলো? এটা আলো তো ফেললাম না কোথাও, তো যে যতটুকু দেখতে পাচ্তেছি চাঁদের আলো আছে, চাঁদের আলো ওই মাটির রাস্তায় যা পড়তেছে আর কুয়াশা ভেসে আসতেছে। তো সে এর মধ্যে আনিসকে বলে যে এই বেটা তুই কত দূর যাস? আনিস করতে আয় না, তোর পুকুর পাড়ে বসতে বলতেছি, পুকুর পাড়ে, পুকুর পাড়ে যাই কি করবো, আয় বেটা আয় আয় আয়। তো যে হেঁটে হেঁটে দেখলো ঠিকই বাঁ পাশে হেঁটে যায় তাদের ওখানে একটা পুকুর আছে। সেই পুকুরের একটা সময় কিন্তু মন্টু সেখানে যে বসতো, মন্টু এবং আনিস যে বসতো, আবার আরেক ফ্রেন্ড ছিল সেও আসতো, এবং ওখানে বসে তারা অনেক আড্ডাবাজি করতো, এই সেই খেলতো টেলতো, ওখানে বসে তারা তাস খেলতো। তো ওইখানে যে তারা দেখে যে ওই তাদের যে ঠিক বসার জায়গাটা ওইখানেই মনে হলো হেঁটে গিয়ে আনিস বসে পড়লো এক জায়গায়। সে বুঝতে পারতেছে আনিস এখানে চাঁদের আলোটা একটু ঘোলা হয়ে পড়ছে, সে বুঝতে পারতেছে আনিসের শরীরে হয়তো একটা শার্টের মতো পরা ফুলাতা এবং একটা মাফলারের মতো পেঁচানো আর একটা লুঙ্গির মতো পরা। সে একটু অবাক হইতেছে, তার বন্ধু এই শীতে, মানে সে কেঁপে উঠতেছে, তার হাতে মালসাটা ধরা, যথেষ্ট হিট লাগতেছে তার শরীরে। এই শীতে সে একটা সোয়েটার পরছে, তার উপর শাল পরছে, মাফলার আছে কানে, তারপরও সে কাঁপতেছে। তার বন্ধু কেমনে, হাউ ইজ ইট পসিবল, সে চিন্তা করতেছে। হেঁটে যে ওখানে বসার পর সে মালসাটা রেখে বসলো। তো সে দেখতেছে তার থেকে আনিসের দূরত্ব বেশ খানিকটা দূরে। তো সে বলতেছে মন্টু যাই সামনে বয় এবং পুকুরের পানির উপর দিয়ে মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে, এরকম একটা অবস্থা, কুয়াশা ভেসে ভেসে যাচ্ছে। আর সে বলে তোর কি খেয়ে দেয় কাজ নাই, তুই আমার এখানে ডেকে নিয়ে এলি পুকুরের পাশে, কি গল্প কবি? তোরে না কালকে বলছি যে একটা গল্প কমো তোরে, এটা মানে একটা কথা আছে, তোর কিছু বলার দরকার। তো বলে বল কি অবস্থা? তো বসে বলে শোন, তুই আমার কথাগুলো শোন, মন দিয়ে শোন। দোস্ত, মমতাজের সাথে আমার প্রেম ছিল। তো শোনার পরে একটু ধাক্কা খেয়ে যায় মন্টু একটু ধাক্কা খেয়ে যায়। মানে তোর সাথে প্রেম ছিল? মানে হ্যাঁ আমাদের প্রেম ছিল। তোদের প্রেম ছিল মানে দুইজন দুজনে ভালোবাসতি? দুইজন দুজনে ভালোবাসতাম কিনা জানি না, আমি খুব ভালোবাসতাম মমতাজরে। মমতাজ আমার ঠগাইলো, আমার সবভাবে ঠকাইছে রে, সবভাবে ঠকাইছে। মমতাজের বাবা যখন জানতে পারছে বিশাল সমস্যা হয়েছে, সবভাবে ঠকাইছে, আমার অনেক ক্ষতি করছে। কি ক্ষতি করছে তোরে? আমার এখান থেকে গ্রাম ছাড়া করছে, অনেক সমস্যা হয়েছে। আর কি করবো ক, আমার তো আর কিছু করার নাই, তুই তো মমতাজে বিয়ে করে ফেলবি। তো মন্টুর কাছে মানে একটু খারাপ লাগা শুরু করে, সে কি বলবে, চুপ করে আছে, সে উত্তর দিচ্ছে না অনেকক্ষণ। তার মনের মধ্যে মনে হচ্ছে একটা ঝড় তুলতেছে, আর মনটা মনে হচ্ছে ভেঙে গেছে, মনটা ভেঙে গেছে মনে হচ্ছে, কারণ খুব কষ্ট পাচ্ছে মন্টু মনে মনে। মানে সে আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছে না, কারণ সে যখন থেকেই ছবি দেখছিল মমতাজের, তার কাছে ভালো লাগছিল ছবি দেখে, এবং সে কয়েকদিন কথাও বলছে তার ফোনে, ওখান থেকে বিদেশ থেকে ফোন করে কথাও বলছে। একটা ছোটোখাটো তাদের মধ্যে কনভারসেশন হয়েছে এবং সে মোটামুটি কিছুটা ইনফ্যাচুয়েটেড, মানে আকর্ষণ ফিল করতো। এবং হঠাৎ করে এবং বিয়ে ঠিক হয়ে গেছে এই সময় এরকম একটা কথা শোনা, তারই এক সময়কার বন্ধু, ক্লোজ বন্ধু। তো সে থতমত খেয়ে যায়, সে বলে কি, হঠাৎ করে সে নীরবতা ভাঙে, বলে যে বল মন্টু তখন বলে বল আর কি বলবি? তারপর কি হয়েছে বল? তো বলে, এটা বলার পর সে দেখতেছে যে কোনো উত্তর নাই। তো সে তাকায়, এতক্ষণ মাথা নিচু করেছিল মন্টু, তাকায় সামনে, তাকায় দেখে তার বন্ধু নাই এখানে। তো সে মানে থতমত খেয়ে যায়, কই গেল বন্ধু, কি ব্যাপার, ঘটনা কি, কোথায় গেছে? একটু পরে দেখে দূর থেকে, মানে একটা কর্নার থেকে ওখানে তার বন্ধু দাঁড়া আছে, বলে এদিকে আয়, তোর একটা জিনিস দেখাই। তো সে বলে কি দেখাবি? এদিকে। তো সে মন্টু উঠে হাঁটা ধরছে, ওখানে মালসাটা নিয়ে যাচ্ছে সে। তার ঠান্ডা লাগতেছে, মারাত্মক ঠান্ডা লাগতেছে। তার বন্ধু ওইটা রাইখা, ওইটা আনতেছে স্কিল লেখা, গাধা আয় ওইটা রাইখা, এদিকে একটা জিনিস দেখাই তোরে। তো মন্টু আর কোনো কথা না বলে, তার মনটা খুব খারাপ, সে আস্তে করে মালসাটা রেখে হাঁটা দেয় এদিকে।
তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে, দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে, মানে একদম আবছা আবছা দেখা যাচ্ছে বন্ধুকে। হাঁটতে হাঁটতে সোজা ঢুকে গেল এক জায়গায়, সেখানে বাঁশঝাড়ে পায়ে যে একটা ফাঁকা জায়গা। তো সে বলছে, কই যাস তুই, কই নিয়ে যাস আমারে? আয় আয় এদিকে আয় বলে নিয়ে গেল। তো বাঁশঝাড়ের মধ্যে ঢুকে সে আরেকটু সামনে যেয়ে দেখলো যে ওখানে অনেকগুলো কবর আছে। তো তার মনে পড়লো যে এটা আসলে তাদেরই বাসার পাশে একটা পুরোনো কবরস্থান, এখানে অনেকের কবর আছে, তাদের পরিচিত মানুষের অনেক কবর আছে এখানে। বাট সে রিসেন্টলি জানে না এখানে কবর টবর দেওয়া হয় কিনা, বাট কবর আছে অনেকগুলো। সে বলে, তুই কবরস্থানে আনলি কেন, কি ব্যাপার, ঘটনা কি? তো হেঁটে যাচ্ছে তার বন্ধু সামনে, আয় এদিকে এদিকে এদিকে, তোর একটা জিনিস দেখাই। তো সে আরেকটু এগিয়ে গেছে এবং এখন বেশ অন্ধকার, কিন্তু আলো টালো দেখা যাচ্ছে না, এবং কবরস্থানের মধ্যে এই বাঁশঝাড়ের মধ্যে জমাট বাঁধা কুয়াশা, মানে সামনে ভিজিবল তেমন কিছুই নাই, যে পায়ে চলা যাচ্ছে কোন পথটা সেটা কুয়াশা ঢেকে গেছে। তো তখন মন্টু বলতেছে, এই আনিস, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমি আর সামনে যাবো না। কই? বলে, আর একটু আয় না, কয়েক পায় আর একটু সামনে আয়, এই যে আমি আসি, যে না আয়। তো সে বন্ধুর কথাতে অস্বস্তি ফিল করতে করতেও ওইখানে যায়, গিয়ে দাঁড়ায়, বলে কই? তো দেখে যে আনিসের আর কোনো কথা নাই, পুরাই চুপ, নিশ্চুপ। রাতের বেলার শব্দ শুনতেছে এবং ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। আসলে মন্টুর মানে একদম জান বেড়ে যেতেছে। সে তখন বলে, আনিস তুই কই গেছিস আমি জানি না, তুই আমার সাথে কি আর কি শুরু করছিস এটাও জানি না, আমি এখন চলে যাবো, আমার এখানে দাঁড়ানোর মতো কোনো মানে নাই, তুই কি বাইরে যাবি? তখন সে শুনে ওই পাশ থেকে হঠাৎ করে তার বন্ধুর গলা, বাইরে এসি যখন বলে, তো সে দেখে যে একটা এরকম মানে কবরের মতো একটা উঁচু জায়গা, মানে মনে হচ্ছে পুরানো কোনো কবর আর কি, ওইটার ফাঁক দিয়ে কোনো একটা অবয়বের মতো মাথা তুলছে। কুয়াশায় ঢাকাতে খুব ভালো দেখা যাচ্ছে না, একটা মানুষের মতো আর কি, মাথার মতো এরকম উঠলো কবরের পিছন থেকে আর কি, ওই উঁচু ডিবিটার ভেতর থেকে বেরোলো, বের হয়ে মাথাটা তুলে বলে, বেরিয়েছি, শোন আমার কি হয়েছিল শুনবি না? এটা যখন বলতেছে তখন সে ঠক করে দেখলো যে যেই অবয়বটা উঠছে সেটা চোখ দুটো মনে হলো জ্বলে উঠলো, শিয়ালের চোখ যেরকম জ্বলে উঠে রাতের বেলা আলো পড়লে যেরকম ধপধপ করে চলতে থাকে, সেরকম শিয়ালের মতো জ্বলন্ত চোখ। এবং তার বন্ধুর যে কণ্ঠটা সেটা ভয়ঙ্কর হয়ে গেছে। সে ভয় পেয়ে গেল। আসলে মন্টু মারাত্মক ভয় পেয়েছে, কারণ সে বুঝতে পারছে এটা অপার্থিব একটা কিছু সে দেখছে, মানুষ এরকম হইতে পারে না। এবং সে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলো, বলে আমার কথা শুনবি না এমন করে বলতেছে, মনে হচ্ছে ঘর ঘর করতেছে। এবং তার কাছে কেন জানি মনে হলো যে অবয়বটা উঠছে, তার মুখ থেকে লকায় কোনো জীব বা কিছু, তার জীব বা কিছু বা কোনো একটা সাপ টাইপের কিছু এরকম নড়তেছে। সে আসলে আর মাথা ঠিক রাখতে পারেনি, মন্টু ঝেড়ে ওখান থেকে দৌড় দিছে, তার মতো দৌড় দিল সেখান থেকে, মানে কোনো হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে। এবং সে যে কিছু করবে, সে পরনে তো তার লুঙ্গি ছিল, সেটাকে চেপে ধরে সে দৌড়াচ্ছে, ধরে পড়ে যেতে গেছে দুইবার। সে এক জায়গায় এসে বুঝতে পারলো যে হ্যাঁ আমার তো ডাইনে যেতে হবে, এবং সে ফিল করতেছে তার পেছনে কেউ দৌড়ে আসতেছে। হ্যাঁ, যাইস না, কথা শুন না যা, এরকম বলতেছে তারে। সে দৌড়ায় চলে গেল পুকুর পাড়ে, এবং সে তখন ফিল করলো যে হঠাৎ করে মনে হলো চার পায়ে কোনো কিছু দৌড়ে আসতেছে তার পিছনে, খুব মানে সে যেরকম এর আগে শুনছে কুকুর যেভাবে দৌড়ে আসে, খুব দ্রুত আসে, মাটির মধ্যে পা পড়লে যে শুকনো পাতাটা তার মধ্যে সেরকম ভাবে দৌড়ে আসছে। তো এক সেকেন্ডের জন্য সে পিছন ফিরে তাকায়, দেখে একটা কালো কুচকুচে কুকুর, এবং বেশ বড় সাইজের, আকৃতি বেশ বড় হবে কুকুরটার, সেটা তার পেছনে দৌড়ায় চলে আসছে বেশ খুব কাছাকাছি, এবং সেটা চোখ দুটা জ্বলতেছে এবং ভয়ঙ্কর, এবং সেটার গলা দিয়ে গড়গড় শব্দ আসতেছে। তো এত ভয় পেয়েছে মন্টু বলার মতো না, যে জেরে দৌড়ায় যে সে এক জায়গায় যে দেখে সে তার যে ওই মালসা রাখছিল, মালসাটা ওখানে পড়ে আছে। ভয়ের চোটে হিতহিত জ্ঞান শূন্য হয়ে সে মালসাটাকে তুলে ছুঁড়ে মারে কুকুরটার দিকে, একের ভিতরে কয়লা টয়লা সব। প্রচন্ড শব্দে কুকুরটা কু করে মানে চিৎকার করে ওঠে, এবং চিৎকারটা ভয়াবহ একটা চিৎকার, যে চিৎকারের সাথে মন্টু পরিচিত না, মন্টু একেবারে অপরিচিত এই শব্দের সাথে। মন্টু ভয়ের চোটে আবার ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দেওয়ার পর তার মনে হচ্ছে যে তার আশপাশ দিয়ে কিছু একটা দৌড়ে আসছে, ভেঙে চলে সবকিছু। দৌড়াইতে সে একসময় তার বাড়ির কম্পাউন্ডে ঢুকে গেছে, এবং ঢুকে সে তার ঘরের দিকে আর যায় না, সে সরাসরি তার বাবা মার যে ঘর, যে তার পরিবারের ঘর, তার ভাই থাকে মূল ভিটার মধ্যে, যে দরজার উপর দাম করে আছড়ায় পড়ে জোরে জোরে নক, দরজা খোল, সেন্টু দরজা খোল বলতে থাকে। তো তখন ঘর থেকে হুড়মুড় করে দেখা যায় যে মানে তার বাবা বলে কি হয়েছে বলে, তার ভাই সেন্টু শুদ্ধ দরজা খুলে তার ভাইয়ের হাতে একটা সরকি, মানে এরকম বড় বললাম আর কি, দেখে যে সে ঘরের মধ্যে হারিকেন জ্বালাইছিল তারা মনে হয়। তো মন্টু ঘরের মধ্যে যে হুড়মুড় করে পড়ে যায়, ঘরের মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে। তো তার বাবা তাকে লেপ দিয়ে চাপটে ধরে,
ঠান্ডায় কী হয়েছে, এবং সেন্টুর হাতের সে বল্লম নিয়ে তাকায় যে কী হয়েছে, আশেপাশে তাকায় কিচ্ছু না। তো সাথে সাথে তার মা আরেকটা হারিকেন ধরায় ঘরের মধ্যে করে, এবং তার বাবা ওখান থেকে বের হয়ে মানে লেপ দিয়ে ছেলেকে ঢেকে চিৎকার করতে থাকে তার ভাইদের জন্য। তাদের আরও ঘর আছে এদিকে আশেপাশে, মানে মন্টুর চাচাদের, তাদের জন্য জোরে জোরে চিৎকার দিতে থাকে, ডাকাত ডাকাত এসব বলে। তো তারা মোটামুটি অনেকে দেখা যায় সাউন্ড টাউন করে বাসার থেকে বের হয়ে আসছে জিনিসপত্র নিয়ে, মানে সরকি মরকি এগুলো নিয়ে। আসার পরে দেখে যে ওইটা কিছু না, ছেলে মূর্ছা গেছে। আসলে মন্টু তখন বেহুশ হয়ে গেছে, মন্টুর আর কোনো হুঁশ নাই। তো মন্টু নাকি এরকম 2 দিন সে পুরোপুরি অজ্ঞান ছিল, তার কোনো জ্ঞান ছিল না। তো আশেপাশের মানুষরা তো মনে করছে ডাকাত পড়ছে ঘরে, যেহেতু ছেলে আলাদা থাকে, বিদেশ থেকে আসছে। তো তারা ওইটা নিয়ে আরি করে। মন্টুর জ্ঞান ফেরার পরে মন্টু তার বাবাকে, ভাইকে, মানে সবাইকে বলে যে এই ঘটনা আমি এরকম দেখছি, আনিস রে এরকম, আনিস এসে আমাকে এরকম বলছে এই ঘটনা। তো তার বাবা তখন বলে, কস কি বেটা, আনিস তো মারা গেছে, আনিস বিষকে মারা গেছে, তাও বহুত দিন হয়েছে। তো তখন সে বলে যে আনিস এরকম আমারে বলছে, তোমরা ওই ইসের সাথে কথা বলো, মমতাজের পরিবারের সাথে, ঘটনা কি। তো ইসের বাবা, মন্টুর বাবা খুব গম্ভীর হয়ে যায়। তিনি বলে যে আসলে এরকম তো না, আনিস বিষকে মারা গেছে আমরা জানি, আনিস এমনি অসুস্থ ছিল, সে সারাক্ষণ কি চিন্তা করতো তো বলা যায় না, সে পাগলের মতো আচরণ করতো লাস্টের দিকে, এবং সেই পুকুর পাড়ে যা বসে থাকতো। এবং একদিন তার বাসায় মানুষজন এরকম চিৎকার চেঁচামেচি শুনে যায়, দেখে যে সে তার বুক পুড়ে যেতেছে, ছিঁড়ে যেতেছে, তার হাসপাতালে নিতে নিতে সে মারা যায়। তো ওরা ওইখানেই কবরস্থানে কবর দেওয়া হয়েছে, যেখানে ভয় পাইছে আর কি সে। তো এরকম তো আসলে এই করি নাই। তো বিয়েটা মনে হয় তাহলে, মানে এরকম যদি হয়ে থাকে, কোনো ঘটনা যদি প্রমাণ হয়, তাহলে হয়তো বিয়েটা হবে না। তো ঈশের বাবা, মন্টুর বাবা, সেই মেয়ের বাবার সাথে কথা বলেন। তো মেয়ের বাবা বলেন যে দেখেন, ওরকম কিছু না, আমার মেয়েও কিছু করে না, এই ছেলেটা আমার মেয়েটাকে দূর থেকে দেখতো, ফলো করতো, আর সে পছন্দ করতো, বিভিন্ন সময় চিঠি লিখতো, বিভিন্ন কথা বলতে চাইতো, আমার মেয়ে চাইতো না এগুলো করতে। এবং এই ছেলে তখন অনেক রকম ডিস্টার্ব করা শুরু করে মেয়েকে, এবং এই ছেলে তো জিনে ধরা ছেলে, ওর উপর জিন আছে, অনেক রকম উল্টাপাল্টা করে। তো এইসব যখন হিসে, তখন ওই পরিবার আমাদের সাথেও মিলেও না যে আমি একটা সম্পর্ক করব তাদের সাথে। এবং ছেলে পড়াশোনা করে নেই, আরও অনেক, মানে তার কোনো নাই, মানে তার মানে কোনো মানে আগামাথা নাই। এই ছেলে জিনে ধরা ছেলের সাথে আমি দিব না তো আমার মেয়ে। তা আমি তখন তাকে করি যে এরকম করলে তোমার কিন্তু সমস্যা আছে, আমি এটা ব্যবস্থা নিব, আর ব্যবস্থা নিলে কিন্তু খুব খারাপ হবে। তো যাই হোক, এগুলা বলে তাকে সে দূরে সরে যায়, এবং তারপরে তো সে এক সময় নিজের মতো নিজে কি হয়, সে বাসার মধ্যে বসে থেকে তার কি খায় না খায়, সে মারা যায় এরকম। তো সেটার সাথে আমার মেয়েকে কেন জড়াইতেছেন? তো এগুলা বলে। তো মন্টুর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো এটা শুনলাম, এসে আমার ছেলে তো আসলে কার কাছে জানি শুনছে, সে বলে না আর কি, যে কার কাছে জানি শুনছে এরকম এরকম ঘটনা। তো সে একটু আপনার মেয়ের সাথে কথা বলতে চায়, তো কথা বলার ব্যবস্থা করে দিতেন। তো মন্টু একদিন এরকম মন্টুর সাথে ব্যবস্থা করে দেয় কথা বলার তারা। তো মন্টু কথা বলে তার ওই মেয়ের সাথে, মমতাজের সাথে কথা বলে। মমতাজ তাকে একই কথা বলে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে এরকম আমাকে ডিস্টার্ব করতে, কথা বলতে চাইতো সবসময়, এবং সবসময় আমাকে বলতো আমাকে সে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়, বাট আমি তাকে কখনো এই ব্যাপারে কোনো রকম প্রশ্রয় দিইনি। তো তাকে আমি সবসময় বলছি আপনার সাথে হবে না, তো সে এরকম ডিস্টার্ব করতো। এখন সে যদি এক পক্ষ থেকে আমার পছন্দ করে, এটা তো আমার দোষ না। যাই হোক, এটা মন্টু পরবর্তীতে বুঝতে পারে, এবং মন্টু মোটামুটি কথাবার্তা বলে শিওর হয় যে আসলে এটা তার বন্ধুর এক পক্ষেরই ভালোবাসা ছিল। তো সে বিয়েটা তাদের হয়, তারা বিয়ে করে, কিন্তু তার বাবা তাদেরকে ওই রুমে আর থাকতে দেয় না, এবং তাদেরকে বিয়ের পরপরই তাদেরকে দোয়া দরুদ পড়ায়, অন্যরকম করে নিজেদের এই বাসায় রাখেন, নিজেদের মূল ঘরেই রাখেন। আর ছেলেকে তিনি একটা হুজুরের কাছে নিয়ে যান, হুজুর দোয়া করেন। হুজুর বলেন যে আসলে ওই হুজুর বলছেন যে যেটা ওকে ডিস্টার্ব করছে মন্টুকে, সেটা আসলে ওই ছেলে তো না, ওই ছেলের সাথে খারাপ জিন ছিল, এবং ওই জিনটাই তাকে এরকম ভয় দেখাইছে, বা তার উপর কোনো কারণে মন্টুর উপরে সেই জিনের কোনো ক্ষেত থাকতে পারে। তো তিনি যাই হোক মন্টুকে তিনি চিকিৎসা দেন, রোকাইয়া করে দেন এবং ঝেড়ে দেন, এবং এসেই পরবর্তীতে মন্টুর বউ মমতাজও শোনে ঘটনাটা, এবং সেও খুব ভয় পায়, কারণ তাকেও বলা হয় সাবধানে থাকতে, এবং তিনিও সাবধানে থাকতেন। তো তারপরে আস্তে ধীরে তাদেরকে ওখান থেকে সরায় দেওয়া হয়, শহরে চলে আসে, তারা ঢাকায় চলে আসে এবং একটা ব্যবসা দেয়। মন্টু একটা ফার্নিচারের, এখানে ঢাকাতে ফার্নিচারের দোকান দেয় কোনো একটা এলাকায়, এবং সে এখানেই বসবাস করে। এখনও মন্টুদের পরিবার আছে, মন্টুর ছেলে মেয়ে হয়েছে, এবং সে ঢাকায় বসবাস করে। তার ছেলে মেয়ে মোটামুটি এখন বেশ বড়ই মোটামুটি বলা যায়, স্কুলে যায়। তো
এই হচ্ছে সেন্টুর ভাই মন্টুর ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 9 নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই প্যারানর্মাল বিষয়ে আগ্রহ অনেক বেশি। জিন কিভাবে দেখা যাবে এটা নিয়ে ওনার মধ্যে আগ্রহ কাজ করত। তাই অনেক সময় রাত বিরেতে একা একা ঘোরাঘুরি করতেন, এখনও নাকি করেন। তবে দীর্ঘ সময় কোনো ধরনের কোনো অস্বাভাবিক বিষয় ওনার চোখে পড়েনি। কিন্তু কখনো যে পড়বে না তা তো না। বর্তমানে উনি অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সূত্রপাত 2025 সালের সেপ্টেম্বর মাসে। এক রাতে উনি অদ্ভুত এক স্বপ্ন দেখতে পান। স্বপ্নটা ছিল এমন যে ওনার নানির মা, যাকে উনি মায়া বলে ডাকেন, তার বয়স অনেক 90-এর উপরে। উনি বিছানা থেকে উঠতে পারেন না, ম্যাক্সিমাম সময় উনি শুয়েই থাকেন। উনি স্বপ্নের মধ্যে দেখেন যে উনি নানু বাড়িতে গিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছেন। এমন সময় নানুর মা মায়া ওনাকে ডাক দেয়। উনি ঘরে এসে দেখেন যে ওই মায়া উঠে বিছানায় বসে আছে। চেহারাটা খুবই ভয়ঙ্কর রকমের দেখাচ্ছে। স্বপ্নেও উনি খুব স্পষ্টভাবে সেটা দেখতে পাচ্ছিলেন এবং উপলব্ধি করতে পারছিলেন। চেহারাটা ছিল এরকম যে মুখটা অস্বাভাবিক রকমের সাদা, দাঁতগুলো তীক্ষ্ণ ধারালো, চোখগুলো জ্বলজ্বল করছে। আর উনি একটা কালো বোরখা পরেছিলেন। হাত দুটো লম্বা করে খপ করে স্বপ্নের মধ্যেই তার হাত ধরে ফেলেন আর হাসতে হাসতে বলতে থাকে, তুই তো এত সহজে মরবি না রে, তোর মরণ এত সহজে হবে না। এই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। ওনার সাথে সাথে ঘুম ভেঙে যায়। খুব ভয় পেয়েছিলেন, তবে ভয় পাওয়ার পর যে চিৎকার চেঁচামেচি করেছেন বিষয়টা এরকম না। আল্লাহর নাম নিয়ে আবার ঘুমিয়ে গিয়েছেন। ওই রাত্রে আর কোনো স্বপ্ন উনি দেখেননি ওরকম ভয়ঙ্কর কিছু আর কি। পরের দিন সকালবেলা ওনার মাকে এই বিষয়টা জানান যে এই স্বপ্ন উনি দেখেছেন। ওনার মা এটা নিয়ে কোনো পাত্তাই দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। এই ঘটনার প্রায় 1 মাস পর উনি তখন রুমে ছিলেন। উনি রুমে একাই থাকেন। উনি জানিয়েছেন ওনার বাবা মারা গেছেন 2020 সালে, ওনার মা জীবিত আছেন। তো ওই দিন ওনার রুমে একাই ঘুমিয়ে আছেন। রাত তখন আনুমানিক 3টার মতো বাজে। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার শরীরের উপরে কোনো কিছুর হাত অনুভব করেন। উনি তো একা, এখানে তো কারো আসার কথা না, দরজা তো ভেতর থেকে লাগিয়ে দিয়েছিলেন। উনি ঘাটটা ঘুরিয়ে যেটা দেখেন, এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন ওনার পাশে একটা কালো কুচকুচে অবয়ব শুয়ে আছে, এক হাত ওনার শরীরের উপর দিয়ে রেখেছে। উনি তো কি করবেন এখন? চিৎকার দিবেন না কি করবেন? গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। উনি ফিস ফিস শব্দ করে আল্লাহ 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 এরকম শব্দ উচ্চারণ করছেন। এরপর নাকি আস্তে করে শরীরের উপর থেকে হাতটা সরে চলে গেল আর ওই জিনিসটাও ভ্যানিশ হয়ে গেল। উনি এবারও কোনো চিৎকার চেঁচামেচি না করে ঘুমিয়ে যান। আর কিছু ঘটেনি ওই রাতে। তবে এবার এই জিনিসটা ওনার মাকে আর বলেন নাই, কারণ ওনার মাকে বললে উনি আবার বলবেন যে কি না কি স্বপ্নের মধ্যে দেখিস আর এরকম কথাগুলো আমাকে এসে বলে, সেগুলো কিছুই না। যেহেতু উনি এই বিষয়ে পাত্তা দেন নাই আগেও, যার কারণে এই বিষয়টাও তার মাকে আর উনি বললেন না। এই ঘটনারও কয়েক মাস পর ওনার ওই যে আগের নেশা, রাতের বেলা সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় একা একা ঘোরাঘুরি করা, তো এটা তো আবার উনি শুরু করেছেন। উনি মূলত অ্যাডমিশনের জন্য ময়মনসিংহে কোচিং করে তারপর বাড়িতে এসে যখন থাকতে শুরু করেছেন তখন এই ঘটনাগুলো ঘটছিল আর কি। তো সেদিন রাতে 8টার দিকে বাড়ি থেকে উনি বের হয়েছেন। ওনার বাড়ি তো বাজারের সাথেই, অর্থাৎ এই যে ধারা বাজার যেটা। তো এই ঘটনাটা ঘটেছে ডিসেম্বর মাসের 7 তারিখে, 2025 সালের ডিসেম্বরের 7 তারিখে। উনি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছেন। ডিসেম্বর মাস তো, বেশ শীত পড়েছে, রাস্তাঘাটে মানুষজন খুব একটা নেই। অনেকক্ষণ পর পর 2-1জনের দেখা পাওয়া যাচ্ছে আর কি। পথটা বেশ নির্জনই লাগছে। রাত তখন বেশি না, কিন্তু শীতের প্রকোপ হবার কারণে বা শীতের কারণে লোকজন বাইরে কম বের হচ্ছে। আর গাড়িও আসা যাওয়া করছে খুব কম। অটোরিকশা যেগুলো আর কি গ্রামের রাস্তাঘাট দিয়ে বেশি চলাচল করে, তো এগুলো বেশ কিছুক্ষণ পর পর 1-2টা আসছে। উনি মূলত হালুয়াঘাট চলে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে।
ওখানে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আসার পথে একটা জায়গা রয়েছে, সেখানে ছোট একটা মসজিদ রয়েছে। রাস্তার পাশে চারদিকে ফসলি জমি, কিছু কিছু জায়গায় গাছপালা ঝোপঝাড়। মসজিদটা পার হয়ে যখন অনেকটাই এগিয়ে গিয়েছেন, হঠাৎ করে ওনার চোখ যায় ডান পাশের ঝোপের দিকে। আর তখনই ওনার প্রচণ্ড রকমের ভয় অনুভূত হয়, কেননা উনি যখন ওই ঝোপের দিকে তাকিয়েছেন, স্বপ্নে দেখা ওই অবয়বটাকে মনে হচ্ছে উনি এবার দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এই অবয়বের মুখে হাসি নাই, মনে হচ্ছে আর চোখে ভয়ঙ্করভাবে তাকে দেখছে। অন্ধকারেও তার চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ভয়ে তো ওনার কলিজার পানি শুকিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে এবার সোজা প্রাণপণে দৌড়ানো শুরু করেছেন। হঠাৎ করে সামনে একটা লোককে উনি দেখতে পান। এই জীবন ভাইকে দৌড়ানো দেখে ওই লোকটা তাকে থামান, বলেন যে কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন এই জীবন ভাই বলেন, না আমি আসলে ভয় পাইছি। তখন ওই লোকটা জানতে চান কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন সব ঘটনা খুলে বলেন। তখন হয় কি, ওই লোকটা বলেন যে তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একটা অটো আসে, তো অটো রিক্সাটাকে হাতের ইশারা করে থামান। তারপর অটো রিক্সায় তুলে দিয়ে বলেন যে এইভাবে রাত বিরাতে একা একা আর ঘোরাঘুরি করো না। এরপর উনি অটোতে করে বাসায় চলে আসছেন। ওই লোকটাকে দেখার পর কেমন জানি খুব অদ্ভুত লেগেছিল তাকে। ওই লোকটা ছিল মোটামুটি লম্বা, অনেক লম্বা, অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম না, মোটামুটি লম্বা, সাদা পাঞ্জাবি পরা ছিল, মনে হচ্ছে বেশ নামাজি মানুষ। তবে ওনাকে উনি পূর্বে কখনো দেখেন নাই, এমনটাই জানিয়েছেন জীবন ভাই। বাড়িতে আসার পরও এই ঘটনা উনি বাসার কাউকে বলেন নাই। ওনার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছেন। উনি আরও জানিয়েছেন যে অন্যদের কাছ থেকে উনি ভয়ের ঘটনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আর ধন্যবাদ জানাচ্ছি জীবন ভাইকে। আমি পরামর্শ দিব রাত বিরেতে এইভাবে ঘোরাঘুরি না করতে। অনেকে আছে রাত বিরেতে জিন ভূত দেখার জন্য ঘোরাঘুরি করে, তারা তেমন কিছু দেখে না, কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ এনার্জি হঠাৎ করে তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। এরপরে কিন্তু এমন বিপদ নেমে আসে, অনেক হুজুর দেখিয়েও এগুলোর থেকে তাদেরকে আলাদা করা যায় না, জীবনটা দুর্বিষহ হয়ে যায়। এই জন্য রাত বিরেতে এইভাবে একা একা চলাফেরা করা মোটেও উচিত নয়, বিশেষ করে এই জিন ভূত দেখার উদ্দেশ্য নিয়ে। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম আবু বক্কর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা থেকে ফরদাবাদ গ্রাম থেকে তিনি একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন সে ঘটনাটি প্রায় 25 বছর আগের ঘটনা। তার বড় ভাই, তার চাচাতো ভাই এবং তার সাথে ঘটে গেছিল ঘটনাটা। তোর দাদি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। একদিন হঠাৎ নাকি তার দাদি অসুস্থ হয়ে যায়, পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নেওয়ার পথে তার দাদি ইন্তেকাল করেন। তার দাদি যখন মারা যায় ওই সময়টা বর্ষাকাল ছিল, তো তাকে মেডিকেল থেকে নৌকা দিয়ে বাসায় নিয়ে আসা হয়। যখন তার দাদির লাশটা তাদের বাসায় নিয়ে আসা হয়, তাকে ঘরে রাখা হয়, তখন অনেকটা ডিফারেন্টভাবে মাছি আসতে শুরু করে, অনেক মাছি আসতে শুরু করে। এত মাছি আসে যার জন্য ঘরে মানুষ ঢুকতে পারছিল না। পরে নিম পাতার ডাল কেটে এনে ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখা হয়। তার কিছুক্ষণ পর মাছি আসা বন্ধ হয়। পরে যত দ্রুত সম্ভব ডিসিশন হয় যে দাফনটা ব্যবস্থা করা হয়, যত দ্রুত সম্ভব পারিবারিক কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হয়। তো ওনাদের কবরস্থানগুলো ছিল গ্রাম থেকে একটু ক্ষেতের সাইডে, জমিনের ভেতর। ওখানে পাহাড়ের মতো একটু টিলা আছে, ওখানেই পারিবারিক কবরস্থান আর কি। আর তাছাড়া গ্রামের বেশিরভাগ লোকই ওই লোকগুলোকে ওখানেই দাফন করা হয়। দাফন করার শেষে সকলে বাড়িতে চলে আসে। এর পরের দিন একটা ঘটনা ঘটে। যিনি ঘটনা পাঠিয়েছেন আবু বক্কর ভাইয়ের মেজো ভাইয়ের সাথে। তার ভাই তার দাদির কবর জিয়ারত করতে যায়। তো ঠিক আসরের পরপর মাগরিবের নামাজের আগ মুহূর্ত যে গ্যাপটা আছে, সেই গ্যাপে যায় সেই ছেলে, তার মেজো ভাই কবর জিয়ারত করতে। খুব রিসেন্টলি তাকে তার বাবা একটা জুতো কিনে দেয়। তো আমরা জানি যে কবরস্থানে জিয়ারত করতে যাওয়ার পরে আমরা কি করি, জিয়ারত করার সময় জুতা খুলে তারপরে জিয়ারত করি। তো তার ওই ভাইটা একটু দূর থেকেই ক্ষেতের বাইরে, মানে কবরস্থানের বাইরে ক্ষেতের ওইখানেই জুতাগুলো রেখে ভেতরে ঢুকে কবর জিয়ারত করে। তো কবর জিয়ারত করে সে দেখে জুতাগুলো নাই, এরই মাঝে কেউ আসেও নাই সেখানে। জুতোগুলো সে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় নাই। আর তখনকার সময় লাইটিংয়ের ব্যবস্থা তেমন ছিল না, তো অন্ধকার তখন হচ্ছিল। ওখানে যত জমিন ছিল সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু ভালো জুতা ছিল কোথাও খুঁজে পায় না।
গ্রামের মানুষ তো ছোট্ট একটা জিনিস কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো জুতাটা নতুন। তা বর্ষাকাল আসলে ওই সময় বড় লাকড়ির জন্য ধনচা ক্ষেত ছিল। তো তার ভাই তার জুতাগুলো সেই ক্ষেতের মাঝখানেই ক্ষেতের আগে রেখেছিল। আর গরুকে খাওয়ানোর জন্য বড় বড় যে ঘাস হয় ওগুলোকে গ্রামের ভাষায় চাউলা বলে। তো ধারার ভাই দেখলো ওই ক্ষেতের ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছে, জুব্বা পরা, সাদা কাপড়, বড় বড় দাড়ি। তার ভাইয়ের সাথে তার চাচাতো ভাইও ছিল। তো তার চাচাতো ভাই একটু দুষ্টু প্রকৃতির। ও ভাইকে বলে ওঠে, দেখ ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ওই লোকটাই তোর জুতা চুরি করছে। তো ওই লোকটা তার ভাই থেকে প্রায় অনেক দূরে ছিল। পরে তার চাচাতো ভাই ওই লোকটাকে ডাক দেয়, এই ভাই শোনেন। তো তারা কাছাকাছি যাওয়ার সাথে সাথে লোকটা ভ্যানিশ হয়ে যায়। আশেপাশে বড় বড় গাছ ছিল, ক্ষেত ছিল, ওইদিকে নিচু হলেই আর কিছু দেখা যেত না। পরে আবার খানিকটা দূরে গিয়ে সেই লোকটাকে তারা দেখে, আবারও তার কাছে যায়, লোকটার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। এক পর্যায়ে পারিবারিক গোরস্থান আছে, ওই লোকটা সেখানে চলে যায়। তার ভাইয়েরও সেখানে যায়। ওখানে যাওয়ার পর ওনাকে আর কবরস্থানে যে খুঁজতে থাকে, খোঁজের এক পর্যায়ে যে দেখে উপরে যে টিলা ছিল সেখানে তিনি দাঁড়িয়ে আছে। পরে তারা আবারও ডাকে, কিন্তু একসময় ওনাদের মনে ভয় শুরু হয়ে যায়, ভয় লাগতে শুরু করে। কতক্ষণ দুষ্টামি করা যায়, বারবার ডাকি, শোনা যাচ্ছে, শুনছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে। দোয়া দুরুদ পড়া শুরু করে দেয় তারা। তো এশার নামাজের পরে বাড়িতে পৌঁছায়। বাড়িতে যাওয়ার পর সবার সাথে ব্যাপারটা বলেন। পরে তার মা তাদেরকে বলে যে যাও গোসল করে আসো, গোসল করে ভেতরে ঢোকো। তো কবর জিয়ারতে গেলে অনেক সময় দেখা যায় যে গোসল করে ঢোকে। এর পরের দিন আসরের পর আবু বকর ভাই, তার ফুপ্পি এবং ছোট ভাই তাদেরকে নিয়ে তারাও কবরস্থান জিয়ারত করতে যায়। তো কবর জিয়ারত করা শেষ করে বাসায় আসার সময় সেই ধান খেতে যে জায়গায় পানি দেয় সেই আইলের উপরে সেই জুতাগুলো তারা পেয়ে যায়। এই জুতাগুলো সেই জায়গায় তখন ওই মুহূর্তে ছিল না, কিন্তু ওই জুতার বেল্ট সহ কেউ কেটে ফেলে রেখে গেছে। সবাই তো দেখে অবাক, যদি কেউ নিতে তাহলে জুতাটা পুরাটাই নিয়ে যেত, কিন্তু বেল্ট কেন কেটে দিয়ে যাবে? যে আমার কাকা এগুলো আমার ভাইকে দিয়েছিল, সেগুলো এখানে কিভাবে আসলো? তো ওরা তো কালকে অনেক খুঁজলো, পেল না। এর জুতাগুলো যেখানে রাখছিল কবরস্থান থেকে প্রায় অনেকটা দূরে। পরে তারা জুতাটা বাইরে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে, এবং পরবর্তীতে আবু বকর ভাই নিজেও সেই জুতাটা পরেছিল, সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে তার মনে হতো সে যখন জুতাটা পরে হাঁটে তখনও তার সাথে কেউ হাঁটে, কেউ তাকে পেছন থেকে ডাকে। হঠাৎ করেই তিনি মাগরিবের কিছুক্ষণ আগে বাজারে যায়, কোন একটা দরকারি কাজে বাজারে যাচ্ছিল। তখন ছিল বর্ষাকাল, বাজারে যাওয়ার জন্য তাদের নৌকা দিয়ে পার হওয়া লাগতো। তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন কিন্তু কোনো নৌকা পাচ্ছিলেন না, কোনো মতেই তিনি নৌকা পাচ্ছিলেন না। তাদের ব্রিজ ছিল, ওখানের পানি, সে পানিটা খাল হয়ে নদীর ক্ষেতের ভেতরে ঢোকে। তো তারা অনেক ডাকাডাকি করার পরও ওই ঘাটের কাছে কোনো নৌকা আসে না। তো তিনি চিন্তা করেন যে নৌকা যেহেতু পাচ্ছিলেন না, ওই ছোট জায়গাটা, নদীটা সে সাঁতার দিয়ে ওপারে চলে যাবে। তারপর তিনি পানিতে নামেন, সাঁতরে ওই পারে যাওয়ার জন্য চেষ্টা করেন। যখন তিনি ব্রিজের মাঝ বরাবর আসেন তখন মনে হচ্ছে কেউ তার পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আবু বকর ভাই কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছিলেন না, শুধু কোনোভাবে তিনি তার মাথার হাতগুলো উপরের দিকে রেখে সাঁতার কাটার চেষ্টা করে। পরে তাদের এলাকার এক কাকা ছিল, উনি খুব দূর থেকেই লক্ষ্য করছিল। পরে দ্রুত একটা নৌকা নিয়ে তার কাছে আসে, এবং ওই মুহূর্তে আসার পর তিনি দেখেন শুধু আঙ্গুলগুলো দেখা যাচ্ছে আবু বকর ভাইয়ের। পরে উনি তাকে টেনে তোলে, নৌকায় তোলে, তাকে বাড়িতে নিয়ে যায়। পরে একটু তিনি স্বাভাবিক হওয়ার পর সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে সবাইকে তিনি বলেন। এরপর থেকে যখন তাদের জমিতে কোনো কাজের উদ্দেশ্যে কেউ কোথায় তিনি যেতেন, তখন তার মনে হতো তার সাথে কেউ চলছে। আরেকদিন এশার সময় তাদের জমিতে ধান কাটার পর গোসল করতে যাবে তিতাস নদীতে। তো তার ভাই, গ্রামের আরও কিছু ছেলেরা মিলে গোসল করতে যায়। তো ঘাটের সাথেই তাদের একটা মসজিদ ছিল। তিনি যেটা করেন যে তিনি একটা ঘাটলা দিয়ে যান, বাকিরা অন্য ঘাটলা দিয়ে যায়, কিন্তু ওই ঘাটলাতে তিনি একা ছিলেন। তো তিনি যখন ওগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখেন যে একজন লোক দাঁড়িয়ে আছে, জুব্বা পরা, বাচ্চারা যেভাবে হামাগুড়ি দেয় ওই জুব্বা পরে তিনি হামাগুড়ি দিয়ে আসছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার চলে যাওয়ার অপেক্ষা তিনি করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি যাচ্ছিলেন না, বরং আরও খারাপভাবে তাকিয়েছিলেন। ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তো তিনি যখন ঘাটে গোসল করতে যান নাই, যেহেতু ফেরত আসেন নাই, তখন অনেকক্ষণ সময় যাওয়ার পর
তাদের সমবয়সী বন্ধু বান্ধব ছেলেরা খুঁজতে খুঁজতে এই দিকের ঘাটলার দিকে এসে দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তারা তাকে বাসায় নিয়ে যায়। বাসায় জ্ঞান আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তিনি বলেন এই সমস্যা এটা হয়েছে এবং মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে তাকে তাবিজ এনে দেওয়া হয়। তাছাড়া গ্রামের একটা প্রচলন আছে, যদি কেউ ভয় পেত তাকে বটি বা দা যেটাই বলি না কেন সেটার মাথায় একটু লবণ রেখে সেই লবণ পরা খাওয়ানো হতো। তো তারপর থেকে গ্রাম থেকে শহরে তিনি চলে আসেন। শহরে আসার পর তিনি তেমন কোনো সমস্যায় পড়েননি, তবে মাঝে মাঝে তার ভয় লাগে। যখনই তিনি হাঁটেন তার কাছে মনে হয় তার সাথে এখন কেউ হাঁটছে, পেছন থেকে ডাকছে, হয়তো ঘাড়ের মধ্যে হাত দিয়ে ধরেছে। এটাই ছিল ঘটনা। ঘটনার সূত্রপাত 2012 সালের শবে বরাতের রাতে। আমরা বরাতের নামাজ শেষ করে কবরস্থানে গিয়েছিলাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে। আমরা জানি শবে বরাতের শবে কদরের আগে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হয়। সেবারও সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়েছিল। কবরস্থানে কাজ করা কিছু ছেলে কাজ করার সময় ভাঙা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দিচ্ছিল। কিন্তু এর মধ্যে কিছু ছেলে মাসখানেক পূর্বে কবরস্থ একটা কবর থেকে মাটি সরে গেলে তারা সেখানে মাটি দিয়ে ভরাট না করে ঘাস লতাপাতা দিয়ে ঢেকে চলে যায়। তা আমি আর আমার ভাই যখন কবরস্থানে জিয়ারত করতে যাব, তখন আমার কিছু বন্ধু, এলাকার কিছু ছোট ভাই আমাদের সাথে যায়, যার বাবা কিছুদিন পূর্বেই মারা গিয়েছেন। যখন আমি কবরস্থানে ঢুকে কবর জিয়ারত করা শুরু করলাম, তখন আমার সেই এলাকার ছোট্ট ভাইটি আমাকে এসে বলল তার বাবার কবর জিয়ারত করতে হবে, কিন্তু সে ভয় পাচ্ছে। সত্য কথা বলতে তখন বয়স কম হওয়ার কারণে আমিও খুব ভয় পাচ্ছিলাম। তাই আমি আমার সকল বন্ধুকে ডেকে আমার সাথে আসতে বললাম। যখন আমরা ওই ছোট ভাইয়ের বাবার কবরের দিকে যাচ্ছিলাম, ঠিক তার মাঝখানে সেই ভাঙা কবরটি, একে একে সবাই সেই ভাঙা কবরটির উপর দিয়ে পার হচ্ছিল। যখন আমি পার হতে গেলাম, ঠিক তখনই আমার বাম পা কবরের ভেতর ঢুকে গেল। আর বিভৎস একটা দুর্গন্ধ আমার নাকে লাগে। আর সেই দুর্গন্ধের কারণে কেউ আমার পাশে আসছিল না। আমি নিজে নিজে যখন উঠে গেলাম, আমার ডান পাটিও সেই কবরের মধ্যে ঢুকে গেল। পরবর্তীতে কোনো রকম আমি সেই কবর থেকে উঠি। কবর জিয়ারত শেষ করে কবরস্থান থেকে বের হয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় যাওয়ার একটা সময় আমি খেয়াল করলাম আমার পায়ে ব্যথা, বাজে গন্ধ, এবং এটা গন্ধটা খুব প্রকট আকার ধারণ করেছে। বাসায় গিয়ে কাউকে কিছু না বলে আমি সোজা ওয়াশরুমে ঢুকে যাই। আর পা পরিষ্কার করার সময় দেখতে পাই আমার বাম পায়ের তালুতে বাঁশের টুকরা গেঁথে গেছে, যার কারণে আমি ব্যথা অনুভব করছিলাম। নিজেকে পরিষ্কার করে আর পায়ে গাঁথা বাঁশের টুকরোগুলোকে বের করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরেও আমি সেই বাজে গন্ধটা অনুভব করছিলাম। যাই হোক, কোনো রকম করে সেই রাতে আমি ঘুমাই। পরদিন থেকে শুরু হয় ঘটনা। আমি যখন সকালে ঘুম থেকে উঠি এবং খাবার টেবিলে যাই, তখন নাকি আমি খুব বাজেভাবে খাবার খাচ্ছিলাম, খাবার নষ্ট করছিলাম। আমার ক্ষুধার মাত্রা এতটাই বেড়ে গেছিল যে আমি কিছুক্ষণ পরপরই খাবার চাচ্ছিলাম। প্রথম দিকে আমার মা খুব খুশি হয়েছিল যে তার ছেলের খাবারের প্রতি রুচি বেড়েছে, কিন্তু সপ্তাহখানেক পর আমার মায়ের খুশি চিন্তায় পরিবর্তিত হয়ে যায়। আমার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করল আমার পরিবার। যেখানে আমি খুবই চঞ্চল ছিলাম, সেই আমি পাড়ার ছেলেদের সাথে ওঠা বসা কম করে দিয়েছি এবং আমি নিজেকে এক ঘরা করে দেই। কারোর সাথে কোনোরূপ কথাবার্তা বলি না। হঠাৎ হঠাৎ ঘর থেকে বের হয়ে যাকে সামনে পেতাম তাকে উদ্দেশ্য করে কিছু না কিছু বলে ফেলতাম। আশ্চর্যের বিষয়, আমি যাকে উদ্দেশ্য করে যাই বলতাম না কেন, ঠিক তাই নাকি হয়ে যেত। যেমন আমার বড় মামা বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত, কিন্তু আমি নাকি তাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে তার চাকরি আর থাকবে না। ঠিক তার পরের দিনই নাকি তার চাকরি চলে যায় কোনো কারণ ছাড়াই। আমার বড় বোনের বিয়ের প্রায় সব ঠিক হয়ে গেছিল। আমি তাকে বলেছিলাম যে তার বিয়ে ভেঙে যাবে, এবং ঠিক তাই হয়, তার বিয়ে ভেঙে যায়। এরকম আরও ছোট ছোট ঘটনা শুরু হয়। এসব হওয়ার পর আমার বাবা চিন্তিত হয়ে যায় যে আমাকে আমার বাবার ধর্মীয় শিক্ষার গুরুর কাছে নিয়ে যায়, এবং তিনি বিভিন্ন আমল আর তদবির করার পর সেই কারিন জিনকে হাজির করে। যখন হুজুর সেই কারিন জিনকে প্রশ্ন করে কেন সে আমার সাথে এরকম কাজ করছে,
সেই কারিন জিন জানায় আমি যখন কবরের মধ্যে পড়ে যাই আমার পা সেই কবরস্থ লাশের বুকের পাঁজরে গিয়ে লাগে এবং সেই পাঁজরের কিছু হাড় আমার পায়ের মধ্যে গেঁথে গিয়েছিল। যাকে আমি বাঁশের টুকরো মনে করেছিলাম তার মধ্যে কিছু হাড়ের টুকরোও ছিল, তা আমি তখন বুঝতে পারিনি। এখন সেই কারেন জিন সেই হাড়ের টুকরোগুলো ফেরত চায়। তখন হুজুর জানায় সেই টুকরোগুলো ফেরত দেওয়া অসম্ভব। এখন সেই হাড়ের টুকরোগুলো কোথায় সেটা কেউ জানে না, অসম্ভব। হুজুর সেই কারেন জিনকে অনুরোধ করে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু সে বলে যতক্ষণ না হাড়ের টুকরোগুলো ফেরত পাচ্ছে সে কোথাও যাবে না। তখন হুজুর বাধ্য হয়ে আমার উপর কুরআনুল কারীমের আয়াত পাঠ করা শুরু করে দেয়, জমজমের পানি নিক্ষেপ করে এবং শরীর বন্ধ করার জন্য আটগিরতে একটা কালো কাইতন আমার বাম হাতে বেঁধে দেয় এবং আমার বাবাকে বলে আমি যাতে কোনোভাবে 4 দিন অবধি কবরস্থানের রাস্তা দিয়ে চলাচল না করি। উল্লেখযোগ্য এই যে আমার স্কুলের রাস্তা সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। হুজুরের কথা অনুযায়ী আমার বাবা প্রথম দিন আমাকে অন্য রাস্তা দিয়ে স্কুলে নিয়ে গেলেও আসার সময় বন্ধুদের সাথে আমি কবরস্থানের রাস্তা দিয়ে আসি। রাতে বাবা যখন আমাকে জিজ্ঞেস করে কোন রাস্তা দিয়ে এসেছি, তখন বাবার ভয়ে আমি মিথ্যা বলি যে আমি সকালের পথ দিয়েই বাসায় ফিরেছি। দ্বিতীয় দিন আমি বাবার কথায় মাথায় রেখে অন্য পথ দিয়ে আসা যাওয়া করি, কিন্তু তৃতীয় এবং চতুর্থ দিন আমি আবারও আমার বন্ধুদের সাথে কবরস্থানের পথ দিয়ে আসা যাওয়া করি। পঞ্চম দিন আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ষষ্ঠ দিন থেকে আবার আমার আগের সমস্যাগুলো শুরু হয়। রাতে যখন বাবা কাজ শেষ করে বাসায় ফিরে তখন মা বাবাকে আগের সমস্যাগুলোর কথা বলে। বাবা দৌড়ে এসে আমার বাম হাতে সেই তাবিজটি খুঁজতে থাকে, আমাকে জিজ্ঞেস করে তাবিজটি কোথায়। আমি নাকি অদ্ভুতভাবে আমার বাবাকে জিজ্ঞেস করে বলতে থাকি আমাকে আমার জিনিস ফেরত দাও, আমি চলে যাব, আমার জিনিস ফেরত দাও, আমি চলে যাব। এরকম কয়েকবার বলার পর নাকি আমি জ্ঞান হারাই। বাবা আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। সেই রাতে আমার বাবা আমার সাথেই ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতে বাবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে বাবা ঘুম থেকে উঠে যায় এবং দেখতে পায় আমি বিছানায় নেই। সব রুম খুঁজে দেখার পর বাবা দেখতে পায় আমি নাকি বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়ছি। বাবা অপেক্ষা করতে থাকে কখন আমার নামাজ শেষ হবে। নামাজ শেষ হতে হতে ফজরের আজান হয় এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। বাবা আমাকে কোলে করে আবার আমার রুমে নিয়ে শুনিয়ে দেয় এবং সকালে আমার বাবা আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আবার আমার উপর সেই কারিন জিনকে হাজির করে। আমাকে ছেড়ে যাওয়ার জন্য কি করবে জানতে চায়। সেই হাড়গুলো লাগবে সে জানতে চায় কোথায় সেই হাড়। হুজুর তখন বিনয়ের সাথে সেই কারিন জিনকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহায় এবং মহব্বতের খাতিরে ক্ষমা করতে বলে। যাই হোক, কিছুক্ষণ পরে সময় হয়, নিশ্চুপ হয়ে পরক্ষণেই হুজুর আমাকে বাবাকে উদ্দেশ্য করে বলে সে ছেড়ে যাবে। আগামী 3 মাস অসহায় ভিক্ষুকদের একবেলা করে খাওয়াবেন এবং 3 মাস ভিন্ন ভিন্ন ভিক্ষুকদের খাওয়াতে হবে। এটাতে কোনোভাবেই যেন ভুল না হয়। পরবর্তী 3 মাস আমার বাবা সেই কারিন জিনের কথা অনুযায়ী ভিন্ন ভিন্ন ফকিরদেরকে একবেলা করে খাবার খাওয়ায়। সত্যি বলতে আমার বাবা সেই খাওয়ানোর কাজটা এখন অবধি চালিয়ে যাচ্ছে। এখন এটা আমাদের পরিবারের নিত্যদিনের একটা কাজ। এটা ছিল আমার জীবনের প্রথম ঘটে যাওয়া ঘটনা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। যদি ঘটনা ভালো লাগে পরে শোনাবেন, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে পরবর্তী আমার যে ঘটনাগুলো সেগুলো আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথেই ঘটে যায়। যে ঘটনাটি বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে ঠিকঠাকভাবে পড়তে পারি। তো যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমোবো। তার জন্য দরকার হলে ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা বাজে। পড়তে পড়তে মাথা কেমন যেন একটু ভারী হয়ে উঠছিল, তাই ভাবলাম একটু রেস্ট নেই। আমার বারান্দায় একটা ইজি
ইজি চেয়ার পাতা আছে। আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে রেখেই চেয়ারটি বারান্দায় বসিয়েছেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবর মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনকার পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5-7 মিনিট যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজে আমি চমকে উঠি এবং চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টের ভেতরে থাকি। আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে আমরা থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের ঢোকার পথে, অর্থাৎ গেটের সামনে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল আমি জানি না, তবে অনেকটা কোমল গলায় কেউ ডাকলে যেমন আওয়াজ হয় তেমন। আমার বাড়ির আশপাশেই কোথাও থেকে শব্দটা আসছিল। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উকি দিলে নিচের দিকটা স্পষ্ট দেখা যেত। আমি প্রথমে ভাবলাম যে বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলে আসলো যে কিসের আওয়াজ ছিল সেটা। যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমের ভেতরে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধু শুধু বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবারও যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসলাম নিচে চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে ঠিক তার উল্টোটা হলো। এই যে চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি এই যে চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট 10 হবে। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে, যেহেতু তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাস, এটা সো শীত থাকারই কথা। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে। যেই সময় ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এই মাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধক ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমি একটু বেশি সাহসী ছিলাম। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আবারও আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনেকটা বাতাসে ভর করে কে যেন আসছিল কথাগুলো, মিম মিম দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে আমি চোখ মেললাম, আবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসার আলো নেভানো, শুধু দূরে F ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা কি নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে হলেই আর কি ঝুঁকে নিচে দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচের দিকে তাকালাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সব সময় জ্বালানো থাকে। সেই আলো মেইন গেটের সেখান থেকে শুরু করে গেটের সামনে অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনের ভোলার মতো নয়। আমি উঁকি দিয়ে দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উঁকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে এসে পড়েছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাত মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন করে ওড়ে ঠিক তেমন করে
যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পেলাম। শেষ মুহূর্তে আবার আমার দিকে ওইটা মাথা ঘুরে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের একটা আলো বের হচ্ছে ওটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে কোনো শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, তেমন কোনো শব্দ বের হলো না। গড়গড় একটা আওয়াজ হচ্ছিল। ভাগ্য ভালো মা পাশেই ছিলেন, দৌড়ে এসে হাজির হলেন। রান্না করছিলেন মনে হয়। আমাকে দেখি মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম যে পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারে পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান বাসার একটা বিড়াল পালতাম আমরা, সেই বিড়ালটিকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কি যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্তও ছিল না, যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আমি আক্রান্ত ছিলাম। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এই বছর পরীক্ষা আমি দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছরই পরীক্ষা দিই। জানি অনেকেই বলবেন হ্যালোসিনেশনের জন্য, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টো পাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যিই দেখেছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 7 বছর আগে, কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই রাত্রিতে। আমরা মিমের ঘটনাটা শুনছিলাম, মিমের পাঠানো ইমেল স্টোরিটা আমরা শুনছিলাম। ধন্যবাদ তাকে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে, তারা মেইল করতে পারেন bhoot964@gmail.com। আমি আবারও বলছি bhoot964@gmail.com এই ঠিকানায়। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে। সেখানে রয়েছেন ইমতিয়াজ, সোহানুর রহমান বলছেন যশোর থেকে শুনছি, তৌফিক অমর সজি বলছেন শফিন ভাই রাজবাড়ি থেকে শুনছি। রয়েছেন অনেকেই, আরও অনেক মানুষ দেখতে পাচ্ছি। ইকরামুল করিম রয়েছেন, মৃত্যুঞ্জয় বিশ্বাস ঝিনাইদা থেকে, সঞ্জিদা মনির সাভার থেকে রয়েছেন, মোহাম্মদ ইউসুফ, তুষার পাল জয়, মাইনুদ্দিন মেজি, অয়ন ইসলাম, রাসেল আহমদ রাজ, আজাদ পারভেজ, আরও অনেকেই। রাত্রি বলছেন শাফিন ভাই আজকে প্রথম শুনছি। তাইবা আরফিন বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই অনেক ভয়ের। রয়েছেন প্রিয় বার্তা চক্রবর্তী, কলকাতা থেকে শুনছেন তিনি আমাদেরকে, বলছেন দাদা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদেরকে দূর দূরান্ত থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পারবেন না, তাদের জন্য তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমাদের ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক আমাদের 96.4 স্পাইস এফএম শুনতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোতেই আমাদের অ্যাপ রয়েছে এবং এটার একটা লাইটার ভার্সনও রয়েছে, যেখানে ওয়ান ট্যাপের মাধ্যমে আপনি আমাদের সব প্রোগ্রামগুলো শুনতে পারবেন। গত এপিসোডগুলোতে আমি কয়েকটা ভয়ঙ্কর জায়গার কথা বলেছিলাম। গত এপিসোডটাতে বলেছিলাম অনেকগুলো হোটেলের কথা, যেগুলো নাকি হন্টেড হোটেল, এবং আপনারা সেগুলো সম্বন্ধে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অবহিত করার। এই এপিসোডে আমি আপনাদেরকে কিছু হন্টেড ঘটনা, যেগুলোর আসলে মানে রহস্য এতটাই বেশি যে রহস্যের বেড়াজাল আসলে এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি, অর্থাৎ সেগুলো এখনও রহস্যই রয়ে গেছে, তেমন কিছু ঘটনা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। তেমনই একটা ঘটনা, যেমন আমরা এখন 2020 সাল চলছে, করোনা ভাইরাসের কারণে আমরা সবাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছি, কিন্তু জাপানের ক্ষেত্রে এই সার্জিক্যাল মাস্কের ব্যবহারটা একটু আলাদা। তারা বেশ অনেকদিন আগে থেকেই সার্জিক্যাল মাস্কের ব্যবহার করে আসতো এবং তারা অকারণেই আসলে অনেকদিন আগে থেকেই মাস্ক পরতো। ঠিক সেরকমই 1979 সালের দিকে হঠাৎ টোকিওর রাস্তায় মাঝে মাঝে মাস্ক পরে একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। আর মাস্ক পরা সেই মেয়েটা যখন তখন বাচ্চাদের পথ আগলে ধরতো। হঠাৎই কোনো বাচ্চার পথ আগলে ধরে তারপর জিজ্ঞাসা করতো আমাকে কি খুব সুন্দর লাগছে। বাচ্চাটা উত্তর দেবার আগেই সে তার মাস্কটা খুলে ফেলতো, তারপর চেঁচিয়ে বলতো এবার দেখে বল আমাকে সুন্দর লাগছে কিনা।
তার মুখটা দেখে কেউ যদি বলতো না, তাহলে সে ক্ষেপে গিয়ে বের করতো বিশাল একটা কাঁচি, তারপর সেটা দিয়ে বাচ্চাটার মাথায় আঘাত করে মেরে ফেলতো। আর যদি বাচ্চাটা বলে যে হ্যাঁ, তবে সে তার বড় কাঁচি দিয়ে বাচ্চাটার মুখ কান পর্যন্ত কেটে ফেলতো। একমাত্র বাঁচার উপায় ছিল এই মেয়েকে কনফিউজড করে দেওয়া, অর্থাৎ তাকে চিন্তায় ফেলে দেওয়া। যদি বলা হতো যে আমাকে কি সুন্দর লাগছে, তাহলে বলতে হতো যে তোমাকে খুব সাধারণ একটা মেয়ের মতো লাগছে, অথবা তুমি বলো তোমাকে কেমন লাগছে। একমাত্র কনফিউজড করলে বাচ্চারা পালানোর জন্য একটা সময় পেত। যদি হ্যাঁ বা না বলতো, তখন সে তার ধারালো কেচি দিয়ে আঘাত করত। এই ঘটনার পর পুলিশ রাস্তায় টহল বাড়িয়ে দেয়, বাচ্চাদের একসাথে লাইন ধরে স্কুলে যেতে উদ্বুদ্ধ করেছিল পর্যন্ত। এই মেয়েকে জাপানিজরা বলে কুচি সাকে, যার অর্থ হচ্ছে কাটা মুখো মেয়ে। কুচি সাকে, আমি আবার বলছি, যার অর্থ কাটা মুখো মেয়ে। এবং এটি 1979 সালের একটা ঘটনা, এবং এটা একদমই সত্যি একটা ঘটনা। এই মেয়েকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে। বলা হয় কয়েকশো বছর আগে এক বজ্রাগী সন্দেহপ্রবণ সামুরাই তার অতীব সুন্দরী স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে এভাবে মুখ কেটে ফেলেন। একটি পুরনো রিপোর্টে দেখা যায় 1970-এর দিকেও একবার এই কাটা মুখো মেয়ে বের হয়েছিল। এক সুন্দরী মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাবার পর দেখা গিয়েছিল তার মুখটা দারুণভাবে কেটে গেছে। তারপর থেকে তার অশরীরী আত্মা রাস্তায় ঘুরে বেড়ায়। 2004 সালে কোরিয়াতেও একই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন দক্ষিণ কোরিয়ার রাস্তায় লাল মাস্ক পরে এক মেয়ে শিশুদের খোঁজে রাস্তায় ঘুরে বেড়াতো। তো এই ঘটনাটি আসলে একদমই সত্যি। এবং 1979 সাল, 1970 সালের দিকে বারবার এই কাটা মুখো মেয়ের বারবার দেখা দেয়, এবং অনেক শিশুর আসলে প্রাণনাশ হয়, যাকে আমরা কুচি সাকে বলতে পারি, অর্থাৎ কাটা মুখো মেয়ে। এরকম আরও অনেকগুলো ঘটনা আজকের এপিসোড জুড়েই থাকবে। তো আমি এই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এখন এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটা ইমেইল টেলে, যেখানে আমাদেরকে আরেকটা ঘটনা পাঠানো হয়েছে। আমি ঘটনাটায় চলে যাচ্ছি। Good night. এই ছোট্ট একটা ঘটনা আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমি জানি না আমার এই ঘটনাটি শোনার পর আপনারা কে কি ভাববেন। প্রথম এপিসোডে এই ঘটনাটি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অফিসের ব্যস্ততায় আমি পাঠাতে পারিনি। ফেসবুক এখন বলা চলে আমি চালাই না, তাই আজকেই আমি আমার ঘটনাটি মেইল করলাম। আমার বাড়ি রাজেন্দ্রপুরে, গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর। পড়াশোনা ঢাকাতেই করেছি, কিন্তু চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় পাবনায়। পাবনা সদরেই একটা ফার্মে চাকরি হয়েছিল আমার। পাবনা শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না তেমন পরিচিত, তাই এক প্রকার বাধ্য হয়েই সেখানে একটা মেসে আমি ভাড়া উঠলাম থাকার জন্য। বেশ ভালোই চলছিল আমার দিনকাল। সকাল হলেই অফিসে চলে যেতাম, বিকেলে ফেরার পথে বেশ খানিকক্ষণ ঘুরে দেখতাম পাবনা শহরটা, তারপর একটা সময় চলে আসতাম। সঙ্গত কারণে মেসের নাম এই মুহূর্তে আমি বলছি না। খুব ছোট ছিল মেসটা, দোতলা ছোট একটা বাড়ির মতো। সব মিলিয়ে 9টার মতো রুম ছিল, উপরে এবং নিচে। নিচে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমেই আমার সাথে আরও 2 জন থাকতো। সমস্যা ছিল একটাই, যে মেসে ইলেকট্রিসিটি বারবার চলে যেত। গরমে ওই রুমে থাকার মতো কোনো অবস্থাই থাকতো না। তাই অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে ওই ম্যাচের উপরের কোনো একটা রুম আমি ভাড়া নিতে পারি কিনা। এমনটা যখন ভাবছিলাম, হঠাৎ করেই ঈদের একটা বড় ছুটি চলে আসে। আমিও ঢাকায় চলে আসি। ততদিনে অনেক কিছু ঘটে যায় সেই পাবনা শহরের ছোট্ট মেসটাতে। ঈদের ছুটি কাটিয়ে যখন আবারও চাকরিতে জয়েন করলাম, খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোতলার পশ্চিম পাশের একেবারে কোণার রুমটা তালাবদ্ধ। দেখেই মনে আনন্দ খেলে গেল, যে ভাবলাম ওই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। মেসটা যে দেখভাল করতো চুনু মিয়া, তার সাথে যোগাযোগ করে বললাম আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কথা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন, যেন মনে হচ্ছিল খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। তাই আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে ওই রুমটাতে আমি একাই থাকবো, কিন্তু চুনু মিয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি বললেন না। শেষ পর্যন্ত আমার প্যারাপেরিতে তিনি রাজি হলেন, আর এখান থেকেই ঘটনার শুরু। সেদিন আমার যত মালপত্র ছিল, মালপত্র বোঝাতে একটা ছোট্ট বুক সেলফ, একটা খাট, একটা খাট নিয়ে আমি ঝটপট উঠে গেলাম, কারণ
দুজনের সাথে রুম শেয়ার করে থাকাটা দায় হয়ে পড়েছিল তখন। পশ্চিম দিকের একেবারে কোণার ওই রুমটা মোটামুটি বড়ই বলা চলে, বড় দুটি জানালাও রয়েছে। নিজের মতো করে পুরো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে সাজালাম। সেদিন আর অফিস যাওয়া হলো না, এতটাই ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। বিকেলে ফেরার পথে ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে যাই। যদিও একা থাকি, তারপরেও তো বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম। তার মধ্যে ছিল একটা বড় আয়না। ছোটবেলা থেকে আমার আয়না দেখার প্রচণ্ড শখ ছিল, তাই বাজার থেকে বড় দেখে একটা আয়না কিনে আনলাম। দরজা খুলে যখন আমি ভিতরে ঢুকছি তখন প্রায় রাত 8টা বাজে। হঠাৎ করেই কেমন যেন গরম একটা বাতাস লাগলো এসে গায়ে। একটু অবাক হলাম আমি। পরক্ষণে মনে হলো এই গরমের দিনে তো গরম থাকবেই, তাছাড়া সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ ছিল। কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল। ঘরের আলো জ্বালতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়লো তাতে আমি খুব অবাক হলাম। বলা চলে আমি কিছুটা বিস্মিত হলাম। যতদূর আমার মনে পড়ে আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গিয়েছিলাম। আমার এটা ছোটবেলার অভ্যাস, কখনো কোনো ঘর আমি ধুলো ময়লা রাখি না। কিন্তু দেখে মনে হচ্ছে কে যেন ঘরটাকে এলোমেলো করে রেখেছে। চোর ঢুকিনি তো, সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে সবকিছু ঠিক আছে। তাহলে ঘরটা এলোমেলো কে করলো? কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনের মধ্যে। ঘরটা এলোমেলো হলো কি করে? চুনু মিয়াকে ডাকতে নিচে চলে গেলাম। চুনু মিয়া, যিনি মেসের পরিচালক ছিলেন, চুনু মিয়া বাড়ি ছেড়ে চলে গেছে এবং বেশ কিছুদিন তিনি আর আসবেন না। এটা আর এক যন্ত্রণা। আমি প্রতিদিন বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। মাথার পাশে দক্ষিণের জানালাটা খোলাই ছিল। মিষ্টি একটা বাতাস আস্তে আস্তে করে আসছিল। অবচেতন মনে আমি টের পাচ্ছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে। রাত তখন কটা বাজে আমি এখনো জানি না, তবে হঠাৎ করে মনে হলো কি যেন একটা এসে আমার মাথার ঠিক পেছনে সেই দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা স্বরে আর্তনাদ করছিল, এমন একটা কান্না যেন হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে যাচ্ছিল। আধ ঘুম আধ জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম 10 থেকে 12 বছরের একটা ছোট্ট মেয়ে জানালার গ্রিল ধরে হু হু করে কাঁদছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে জানালাতে তাকিয়ে দেখি কই কিছু তো নেই। পরিষ্কার বুঝতে পারলাম যে এটা আমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু কেন যেন মনে হলো যে কল্পনা তো নয়, কারণ বাইরে এক ফোঁটা বাতাসের বিন্দু মাত্র চিহ্ন নেই। কিন্তু আমি পরিষ্কার দেখলাম আমার জানালার পাশে যে বড় তেঁতুল গাছটা আছে তার একটা ডাল কেমন যেন হালকা নড়ে উঠল। হতে পারে রাতে কোনো একটা পাখি নাকি বসেছে। 10 না ভেবে আবারও শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে উঠেই যথারীতি মুখ হাত ধুয়ে দ্রুত বেরিয়ে পড়লাম অফিসে। কিন্তু অফিসে গিয়ে সারাদিন মনের মধ্যে শুধু একটা খটকাই লাগলো, গত রাতে কি আমি স্বপ্ন দেখছিলাম না সেটা বাস্তবিক কিছু ছিল। এমনটা যখন ভাবছি তখন হঠাৎ করে মনে পড়লো আমি কি গতকাল ঘরটা গুছিয়ে এসেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ, ঘর তো আমি গুছিয়ে রেখেছিলাম। সেদিন একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। বের হতে আচমকা এমন কালবৈশাখী ঝড় নামলো, সেই ঝড় থামতে থামতে প্রায় রাত 10টা। যতক্ষণ আমি মেসে ফিরেছি সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কারেন্টও নেই। ভাগ্য ভালো যে নিচ থেকে বুদ্ধি করে মোমবাতি কিনে এনেছিলাম। দরজা খুলে আমি ভিতরে ঢুকবো, ঠিক তখন আবার সেই গরম হালকা হাওয়া। কিন্তু আজ খুব অবাক হলাম, কারণ এত বৃষ্টির ফলে চারপাশটা প্রচুর ঠান্ডা হয়েছিল। তাহলে এই গরম বাতাস যে ঘোর দৌড় তো বন্ধ ছিল, ঘরের দরজাও তো বন্ধ ছিল, গরম বাতাস কোত্থেকে আসলো? ভিতরে বাতাসটা গরম হতেই পারে, কিন্তু মোম জ্বালিয়ে যখনই আমি বিছানাটার দিকে তাকালাম মনটা কেমন যেন মুছছে গেল। কেমন যেন একটা ভয় এসে আমার ভিতরে গ্রাস করলো। মনে হচ্ছিল পুরো বিছানাটা কেউ যেন দুমড়ে মুচড়ে রেখেছে। কিন্তু এমন তো হবার কথা নয়। সেদিন ক্ষুধাও লাগেনি ভালো করে, তাই আমি ঝটপট শুয়ে পড়ি। কি যেন ভাবতে ভাবতে চোখে যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল তখন হঠাৎ করেই শুনতে পেলাম আবার সেই কান্নার শব্দ। কেন জানি মনে হচ্ছিল মাথার পাশের জানালার গ্রিল ধরে 8-10 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে হু হু করে কাঁদছে। এক ঝটকায় আমি বিছানা থেকে উঠে বসি। তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। ইলেকট্রিসিটির বিন্দু মাত্র নেই। মোমটা জ্বলতে জ্বলতে প্রায় শেষ বিন্দুতে এসে পৌঁছেছে। যে কোনো সময় দপ করে নিভেও যাবে।
হঠাৎ করে মনে হলো ঘরের একটা কোণা গাঢ় অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা ঘাপটি মেরে বসে আছে সেই জায়গাটাতে, কিন্তু কি তা? ভয়ে সমস্ত শরীর আমার স্থির হয়ে আছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেই কান্নার শব্দটা ঘরের ওই কোণা থেকেই আসছিল। কে কাঁদে ওখানে? কে? সাহস করে একবার বলেই ফেললাম। বলার সঙ্গে সঙ্গে সব চুপ, কোনো শব্দ নেই। একটু পর আবার সেই কান্নার শব্দ। মনটা একবার দপ দপ করে নিভে গেল। মেঘ হয়ে আকাশ ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে। গাঢ় পরিষ্কার আলোয় আমি দেখলাম ঘরের অন্ধকার সেই কোণা থেকে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে আমার বিছানার দিকে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটার চোখ, নাক, মুখ দিয়ে অঝোর ধারায় রক্ত পড়ছে, আর মেয়েটা হু হু করে কাঁদছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কি যেন একটা আমার গলা চেপে ধরে আছে। একটা শব্দ বের হচ্ছিল না। আমি হাত পা ছড়াতে থাকলাম। মেয়েটা আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছিল। মেয়েটা যতই কাছে আসছিল তার কান্নার শব্দটা ততই বেড়ে যাচ্ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। তার চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম আমার মনে নেই। ততক্ষণে মেয়েটা প্রায় আমার বিছানার কাছে চলে এসেছে। এবার মেয়েটা 2 হাত লম্বা করে দিল আমার দিকে এবং খপ করে আমার গলাটা চেপে ধরলো। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত 2টা থেকে গলা সরানোর জন্য, কিন্তু কিছুতেই আমি পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম আজই হয়তো আমার শেষ রাত। কান্নার শব্দ তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগলো এবং আমার দম ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। আমি আস্তে আস্তে আমার চারপাশ যেন অন্ধকার হয়ে আসছিল এমনটা দেখছিলাম। অসম্ভব এক যন্ত্রণায় হঠাৎ করেই আমি জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কি ঘটেছিল আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম মেসের সব লোক জড়ো হয়ে আছে এবং আমি নিজেকে আবিষ্কার করলাম পাবনা সদর জেনারেল হসপিটালে। আমার সারা মুখ দিয়ে লালা বের হয়ে একাকার অবস্থা। ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না। পাবনায় আমার পরিচিত কেউ ছিল না। অফিসের কলিগরা খবর পায় তার পরের দিন। সবাই দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। ততক্ষণে ঢাকাতে আমার বাড়িতেও খবর পৌঁছে গেছে। আমার মা, বাবা, বড় ভাই সবাই আমাকে নিয়ে আসতে যায় পাবনাতে। কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার ব্যাখ্যা আমি আজও পাইনি। পরবর্তী সময়ে আমি যোগাযোগ করেছিলাম সেই মেসের পরিচালক চুনু মিয়ার সাথে। তার কাছ থেকে যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য, কিন্তু তিনি বলেছিলেন যে ওই রুমটাতে নাকি 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মেয়েকে এনে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল কিছু পাষণ্ড লোক। তারপর থেকে নাকি আজ অবধি ওই রুমটাতে কোনো মানুষ থাকতে পারেনি। কিন্তু ভাববার বিষয় হচ্ছে ওই রুম থেকে নাকি কোনো মানুষ অক্ষত অবস্থায় ফেরেনি। একমাত্র আমিই সেই ব্যক্তি যার কিছুই হয়নি। ভাবছিলাম কেন হয়নি, সেও তো আমাকেও মেরে ফেলতে পারতো। তারপর থেকে আর কোনোদিন পাবনা যাওয়া হয়নি। যাই হোক, তারপর থেকে এখন পর্যন্ত এখন আমি যশোরে ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার উন্নতি পেয়ে অফিসার পদে আছি। কিন্তু আজও পাবনা জেলার নাম শুনলে আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই দিনের সেই ঘটনা, সেই বাচ্চা মেয়ের কান্না। কি কষ্টটা না হয়েছে সেই কান্নায়, কত কষ্ট, কত কষ্ট। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনি সবসময় ভালো দলাই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ। তো ঘটনাটি ঘটনাটি ঘটেছে আমার পার্শ্ববর্তী এলাকায়। তো ঘটনাটি ঘটেছে আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে, দুঃসম্পর্কের চাচাতো ভাই। তো উনি একদিন উনি কিন্তু অটো চালক, উনি একজন অটো চালক। তো উনি প্রত্যেক দিন রাতের অটো চালায়। এরকম একটি জায়গায় অটো চালায় যে এখানে আর কি যে বাস স্ট্যান্ডে সবসময় যে বাসের লোকগুলো আসে, এই লোকগুলোর এইখানে আর কি সবসময় রাতের বেলা ভাড়া মারে উনি। তো ঘটনাটি ওনার সঙ্গে যেভাবে ঘটলো, তো উনি একদিন মধ্যরাতে বাস ওইখানে দাঁড়ায় স্টেশনে, ওইখানে যে উনি ভাড়া মারে প্রত্যেক দিন যেরকম আর কি ভাড়া মারে। তো সেই দিনটা ছিল, তো প্রত্যেক দিনের মতোই সেই দিন একটা বাস আসলো।
বিআরটিসি নামে একটা বাস, যেটা আপনারা ভালো করে চেনেন। বাসটি আসলো, তো উনি ওনার অটোটা নিয়ে গেল ওইখানে। তো 2জন মেয়ে আর একজন বয়স্ক মহিলা ওই বাস থেকে নামলো। তো উনি নামার পর ওই ওনাকে জিজ্ঞেস করতেছে ওই বটতলা যাবেন নাকি, বটতলা নামে একটা জায়গা ছিল, ওইখানে যাবেন নাকি। তো উনি ওই বলতেছে, ভাইয়াটা বলতেছে যে হ্যাঁ যাব। তো উনি ভাড়াটা সব কিছু ঠিক করলো। বটতলার সেই জায়গাটা প্রায় কিছুটা দূরে, তো উনি সেরকম করে ভাড়া ঠিক করে নিয়ে নিল। তো কিছু দূর মানে ওদেরকে তুললো, অটোতে তুলে কিছু দূর যাওয়ার পথে হঠাৎ করে ওনার অটোটায় মানে হাওয়া কেন জানি কমে গেল। মানে একদম ভালো চাকা, দুটো চাকাই ছিল, মানে তিনটে অটোর যে 3টে চাকা থাকে 3টাই ছিল ভালো। তো কিছু দূর যাওয়ার পর ওই অটোর চাকাটা 3টে একটু একবারই 3টার হাওয়া কমে গেল। তো উনি তো হাওয়া কমে যাওয়ার পর ওনার অবাক লাগতেছে যে আসলে একই কাণ্ড, হঠাৎ করে হাওয়া কমে যাওয়ার তো কোনো মানেই হয় না। তো এই বলে উনি গাড়িটা ব্রেক দিল। ব্রেক দেওয়ার পর উনি দেখতেছে যে চাকা 3টা ঠিকঠাকই আছে, হাওয়া কমলো, 3টা লোক মাত্রই চড়ছে, তাতে গাড়ির হাওয়া একদম কমে গেল। তো আসলে ওই 3টা ছিল মানে ভূত জাতীয় আর কি, এরকম টাইপের ভূত আর কি। 2টা ছিল মেয়ে ভূত আর একটা ছিল বয়স্ক, মানে যেটা আগে বলে আর কি বয়স্ক ভূত। এটা ওই বাস একটা, ওটা কিন্তু একটা বাস ছিল না আসলে, ওটা একটা ওই উনি চোখের ধান্দায় দেখে ওই যাত্রী যে 3টাকে তুলেছে, ওই 3টা আসলে ভূত জাতীয় কিছু জিনিস ছিল। তো উনি ওই অবস্থায় বলতেছে যে আপু, ওই একটা মেঘ জিজ্ঞেস করতেছে সামনে কি কোনো বাজার পাওয়া যাবে, অটো চার্জ দাও। তো ওনারা বলতেছে আমরা তো কিছুই জানি না, আমরা নামবো, আমরা ওই সামনে যে বড় একটা শিমুল গাছ আছে ওইখানে নামবো। তো উনি বলতেছে শিমুল গাছের ওইখানে নামবেন মানে, বুঝলাম না। আপনার বোঝা লাগবে না, আপনি আপনার জায়গায় চলেন। এই বলে ওই অটোওয়ালা কিছুই আর বললো না, নিয়ে যাইতেছে। তো হঠাৎ করে শিমুল গাছের কিছুটা সামনে যে অটোওয়ালার গাটা জানি কেমন থমকে গেল, মানে ভয় অবস্থা, এরকম মনে হচ্ছে ওর। তো কিছু দূর যাওয়ার পর তো পরে পুরোপুরিভাবে ওই সেই শিমুল গাছের এখানে গেল। ওইখানে বলতেছে এখন দাঁড়া এখানে। ওই মেয়ের 3টা বলতেছে এখানে দাঁড়ান, মানে ভয়েসটা তাদের অন্যরকম, যে এমন ভয়েস আসলে মানে এটা বলার মতো না। তো এই বলে অটোটা ব্রেক দিল। এখন বলতেছে যে টাকা দাও। ওই কিসের টাকা, এরকম করে না ওরা অটো থেকে নেমে ওই শিমুল গাছের দিকে একটা শ্মশানের এখানে আর একটা বড় গাছ ছিল, ওই দিকে যাইতেছে অন্ধকারের দিকে। বলতেছে কিসের টাকা। ও তো সাধারণ মানুষ মনে করছে, কিসের টাকা মানে আপনারা কি ফাজলামো শুরু করছে, অটোলা মামা এরকম করে আর কি বলতেছে। তো বেশি কথা না বাড়িয়ে তুই সোজাসুজি যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। মানে ভয়ানক অবস্থা, ভয়ানক গলায় এরকম করে কথাটা আর কি বলতেছে। তো অটোওয়ালা মামা তো বলতেছে আসলে ভয়েসটা কেমন জানি লাগতেছে। তো মামা বলতেছে এটা কিন্তু ঠিক করলেন না, আপনার কিন্তু আমি দেখে নেবো এরপর যদি আপনাকে আমি পাই ওই বাজারে। আবার তুই কিন্তু খুব কথা বলতেছিস, এই কথা বলে তো অটোওয়ালা মামা ওদের দিকে চেয়ে দেখে ওদের পা এতক্ষণ যে অবধি পা ছিল, এখন দেখে ওরা হাওয়ায় ভেসে যাইতেছে। আর ওদের চুলগুলো কেমন জানি, আর শাড়িগুলো আর যে জামাগুলো পরেছে তাদের রক্ত মাখা। তো তাদের ওই অটোমামা অটো ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে দেখে অটোওয়ালা মামার দিকে, মানে ওই অটোওয়ালা ভাইটার দিকে তাকিয়ে দেখতেছে। ভয়ানক একটা অবস্থা। অটোওয়ালা তৎক্ষণিক দেরি না করে একদম চলে গেল সেই তার যেখানে গিয়ে এসেছে ওখান থেকে। সকাল হয়ে গেল, সে বাসায় গেল, বাসার লোককে এরকম করে খুলে বলল। তার বাসার লোক আসলে তাকে বাধা করলো যে আসলে এরকম করে আর কোনো দিনও যাতে এরকম ভাড়া না মারে রাতে। আসলে কি ঘটনাগুলো, কিছু ঘটনা আছে আমাদের মাঝে যে আসলে কাল্পনিক কিছু, যে আমরা কি নিজেরাও বুঝতে পারি না। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন।